নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। অন্ধকার ঘরে একটা ফ্রেমকে বুকে জড়িয়ে কাঁদছে মোহ। ফ্রেমে থাকা মানুষগুলো তার মায়ের ছবি। তার বাবা মায়ের ছবিটা দেখে কত রাত জেগে কেঁদেছে মোহ হিসেব নেই। হ্যাঁ, হিসেব নেই, কারণ তার মাই দুনিয়া ছেড়ে অনেক আগে আল্লাহর কাছে চলে গেছে। মোহর ফ্যামিলি বলতে আছে তার বাবা, সৎমা আর ভাই। বাবা আগে ভালোবাসা প্রকাশ করলো, এখন তা প্রকাশ করে না, কারণ তার সৎমা চায় না মোহর উপর কোনো আলগা পিরিত দেখাক। মোহর মা মারা যায় দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যেয়ে। দ্বিতীয় সন্তান যখন মৃত জন্ম নেয়, তার মুখ দেখার আগেই মৃত সন্তান নিয়ে ওপারে পাড়ি জমায় তার মা। মোহর মায়ের ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা জন্ম দেওয়ার আগেই পেটেই মারা যায় সে। মোহর বয়স যখন 4, তখন মা হারা সন্তান সে। বাবা নতুন বিয়ে করলো। চাচিরা ভালোবাসত যখন তার মা বেঁচে ছিল। মা মারা যাওয়ার পর সে অবহেলার পাত্রী হয়ে গেছে সবার কাছে। তার বাবা নতুন বিয়ে করলো। তার মা মারা যাওয়ার 40 দিনও হয়নি তখনও। নতুন মায়ের কাছে ভালোবাসা পাবার জন্য মোহ সারাক্ষণ ঘুরঘুর করলো, কপালে মার ছাড়া অন্য কোনো কিছু তার শরীরে জুটেনি। সৎ মায়ের বাচ্চা হয়েছে 10 বছর পর, কিন্তু যখন থেকে উনি এসেছেন মোহকে সব ঘরের কাজ করতে দিত। মোহ আস্তে আস্তে যখন বড় হলো, সৎ মায়ের জেদ চাপলো মোহকে বাড়ি থেকে বিদায় করার জন্য। ক্লাস 9-এ যখন মোহ উঠলো, তার বিয়ে দিয়ে দেওয়া হলো তার থেকে দ্বিগুণ বয়স্ক লোকের সাথে। বাবার পা ধরে বলেছিল, অনেক আকুতি মিনতি করেছিল যেন বিয়েটা না দেয়, কিন্তু লাভ হয়নি। তার সৎমা বলেছিল যদি সে বিয়ে দিতে বাধা দেয় বাবাকে ডিভোর্স দিয়ে দিবে, নিজের ছেলেকে নিয়ে চলে যাবে। ক্লাস 9-এ মোহর বিয়ে হয়ে গেল একটা বয়স্ক লোকের সাথে। যখন শ্বশুরবাড়িতে গেল, তখন যে জানতে পারলো ওই লোকের আগের স্ত্রী আছে, সাথে আগের 2টা বাচ্চা। মোহ ভেবেছিল এই বুঝি তার কপাল খুলল, কিন্তু যেখানে নিজে নিজেকে সে অপয়া ভাবে, কপাল কি করে তার সাথ দেয়। মোহর স্বামীর প্রথম স্ত্রী মোহকে দেখে আটকে উঠে কাছে এসে এক থাপ্পড় মেরে দেয়। নিজের বাড়ির লোক ডেকে আনে, বিচার বসায়। কিন্তু মোহর স্বামী প্রমাণ করে মোহ আর তার ফ্যামিলি তাকে লোভ দেখিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে। মোহর সৎমাকে অনেক টাকা দিয়েছিল তিনি বিয়ের জন্য, কিন্তু তা প্রকাশ করলো না বিচারের ভয়। অবশেষে মোহকে ডিভোর্স দিয়ে সমাজের চোখের কাছে আরো এক নতুন পদবিতে জড়িত করলো, ডিভোর্স দিয়ে। অদ্ভুত তাই না? জীবন কত সহজে রং বদলায়। ডিভোর্স দিয়ে মোহকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল স্বামী নামক শ্বশুরবাড়ি থেকে। ছোট বয়সে মা হারালো, ছোট বয়সে ডিভোর্সে পথ পেল। জীবন কত কিছু শেখায়। 15 বছরের মোহ হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছে, জীবনটা উপভোগ করার আগে অন্ধকারে ছেয়ে গেছে। ডিভোর্স হয়ে যখন মোহ আসলো, তখন তাকে বাড়িতে ঢুকতে দিবে না তার সৎমা জানিয়ে দেয়। কিন্তু তার সৎ ভাই তাকে অনেক ভালোবাসত। ছোট হলেও সব বুঝে ফেলতো সে। মোহকে ঘরে ঢুকতে দিবে না বলে যখন বাদ সাধলো তার ছোট ভাই রিহান। তুমি যদি আপুকে ঢুকতে না দাও, আমিও আপুর সাথে বাড়ি থেকে চলে যাব। রিহান বলেছিল। রিহানের বলার জন্য তার সৎমা আসতে দিল। সেদিন রাতে খুব মেরেছিল তাকে চুলার লাকড়ি দিয়ে। ব্যথাতে কাতর হয়ে সারা রাত মাকে ডেকেছিল সে। দিন যায়, মাস যায়, বছরও গেল। মোহ 15 থেকে 21 বছরে পা দিল। সে এখন বর্তমানে সুপার শপে ছোটখাটো জব করে, কারণ সংসারে তার ইনকাম না থাকলে কপালে তার ভাত জুটবে না। অপরূপ অপসরের অধিকার হওয়ার জন্য মোহর সৎমা তাকে আরো দেখতে পারে না। মোহর সুন্দরী থাকার কারণে অনেক বিয়ে এসেও ভেঙে গেছে। ওই যে সমাজের দেয়া নাম ডিভোর্সি। যতবার বিয়ে ভাঙে ততবার সৎমায়ের মারের শিকার হয় সে। কিন্তু 2বার থেকে রিহান বাঁচায় বলে মার খেতে হয় না তাকে। বাবা তার ব্যাপারে এত বেশি উদাসীন যে সবসময় তার সৎমায়ের কথাতে উঠে আর বসে। নিজের স্টাডির খরচটা শুধু নিজে নেয়। স্কলারশিপ পাওয়ার সুবাদে ভার্সিটির ফি তাকে দেয়া লাগে না, কিন্তু কোচিং করার জন্য তো টাকা লাগে। এইভাবে চলছে কায়নাত আফরার জীবন। আসবে কি কেউ জীবনে তার, নাকি এইভাবে ঘুটে ঘুটে মরতে হবে তাকে, কে জানে। লন্ডন নামি দামি হোটেলে চকচকে বেডের উপরে শুয়ে আছে নগ্ন অবস্থায় একটা বিদেশি নারী। মেয়েদের সাথে রাত কাটানো, ড্রিঙ্কস করা নিয়মিত অভ্যাস লন্ডনের টপ ব্যাচেলার বিলিয়নিয়ার ফাইজান ফারিস ফাজে। ব্রেকিং নিউজে কারো নাম থাকলেই এই সুদর্শন পুরুষ থাকবেই থাকবে। নাম, যশ, খ্যাতি, অহংকার, রাগ আর অ্যাটিটিউড রক্তে তার কোটি কোটি মিশে আছে। মেয়েরাই 6 ফিট দেহে নীলচোকালা ফর্সা সুদর্শন পুরুষকে দেখে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে, আর উনি এসব হুমড়ি খাওয়া মেয়ে দেখে পৈশাচিক হাসি দেয়। একে তো তার চেহারা নিয়ে গর্ব, এত টাকা তার যে তার 7 পুরুষ বসে বসে খেতে পারবে। তার একটাই ধারণা, মেয়েরা শুধু টাকা বোঝে। হোটেল থেকে বের হয়ে আসে।
আজ তার লন্ডনের শেষ রাত হয়তো, কারণ তার মা বাংলাদেশ ব্যাক করার জন্য আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাক করার ইচ্ছা তার মনে যদিও বিন্দুমাত্র নেই, তবুও মায়ের কসমে বাধ্য হয়ে যাচ্ছে এক প্রকার। কাল বিকালে তার ফ্লাইট। গাড়ির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে ফারিস। অন্ধকার কিংবা আলো, আমি সবখানে সেরা। আমি রাজা। এই ফারিস কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ফারিসকে সবাই ভালোবাসবে। ভালোবাসা বলতে কিছুই নেই। আমি খারাপ, সো হোয়াট? আমি খারাপের রাজা। এই বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটল। আরেকদিকে বারান্দার ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মোহ। তার ধারণা, সব থেকে যে তারাটি বেশি জ্বলজ্বল করছে সেটাই তার মা। আমি ভালো আছি মা। মোহ কথাটি বলে দীর্ঘশ্বাস ফেলল। সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে মোহ। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, যা কাজ বাকি থাকে তা করে ডিউটিতে যায়। ডিউটি শেষ করে হয় কলেজে যায়, না হয় বাসায় ফিরে এসে কোচিং। আজও তাই। নাস্তা বানিয়ে নিজে অল্প খেয়ে ভাইকে নিয়ে বের হলো স্কুলের জন্য। স্কুল তার 8টায়, তাই তাকে দ্রুত স্কুলে ঢুকিয়ে দিল। তার ভাই যাওয়ার আগে দিয়ে টুপ করে বোনের গালে চুমু খেয়ে ভিতরে চলে গেল। মোহ হেঁটে সুপার শপে গেল। সুপার শপে বিভিন্ন লোক আসে, কেউ হয়তো বাজে ইঙ্গিত করে, কেউ বা বাজে প্রস্তাবও দেয়, কিন্তু কি আর করার, চাকরি না করলে খেতে পাবে না সে। সারাদিন কাজ সারতে, কলেজ যেতে, কোচিং সারতে মোহরাজ বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে যে তার ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলা দেরি হয়ে যাওয়ার কারণে মোহ রিস্ক নিল না, হেঁটে যাওয়ার, বাসে উঠে পড়ল। এদিকে ফারিস বাংলাদেশে এসে নিজের ওয়ান নাইট স্ট্যান্ড ক্লাবে ড্রিঙ্কস করতে চলে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে নিজে গাড়ি নিজে ড্রাইভ করে ফিরছে বাড়ির দিকে, কারণ এখন না ফেলে তার মাথাকে আস্ত রাখবে না। একদিকে মোহ বাসে করে আসছে, আর এদিকে ফারিস তার নিউ ব্র্যান্ড ব্ল্যাক কারে করে আসছে। দুজন এক রাস্তাতে করে ফিরছে, শুধু গন্তব্য বিপরীত। এর মধ্যে কই থেকে একটা বাইক এসে ব্রেক ফেল করে ফেলেছে। মাঝখানে বাইক, দুই পাশে বাস আর কার। সময় মতো তারা দুজন না থামালে আজ অঘটন ঘটে যেত। হুট করে ব্রেক করায় বাসের ঝাঁকিতে মোহ আটকে ওঠে। এদিকে ফারিস গাড়িতে বসে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে বাইকের উপর বসা মানুষটার দিকে। বের হয়ে কিছু বলতে যাবে, তার আগে নিজের গাড়ির কাছ দিয়ে দেখতে পেল বাসের জানালা দিয়ে একটা মেয়ে মুখ বের করে কি হয়েছে তা দেখছে। সাদা ওড়না মাথায় দেয়াতে নুরানি ভাবটা যেন উপচে পড়ছে। মেয়েটা আর কেউ না, জানালা দিয়ে মুখ বের করে দেখছে মোহ, যে বাইরে কি হচ্ছে। মোহকে দেখার সাথে সাথে ফারিসের সারা শরীর বেয়ে মনে হয় যেন কারেন্ট বয়ে গেল। চোখ দুটো স্থির, বুক ধকধক, মন অস্থির। বুকে হাত দিয়ে দেখলো কেমন ঢিপ ঢিপ আওয়াজ আসছে। আবারও তাকাতে যাবে, মোহ জানালার বাইরে মুখ রাখেনি, ভিতরে চলে গিয়েছে। কিন্তু তার আগে বাস তার কারকে ক্রস করে চলে গেল। ফারিস বুকে হাত দিয়ে গাড়িতে ওইভাবে কিছুক্ষণ বসে রইল। নিজে নিজে বলে উঠল, ইম্পসিবল। কথাটা বলে রাগে মাথার রক ফুটিয়ে তুলেছে। জোর স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাতের বেলা দেরি করে পৌঁছাতে মোহর সৎমা নানান কথা শুনিয়ে ফেলেছে এখন। কিরে, কোন নাগরের সাথে লীলা করে আসলি যে এতক্ষণ লাগলো আসতে? কলঙ্কিনী মেয়ে, সব আমার সংসারে সে অন্ন ধ্বংস করার জন্য এসেছে। এইভাবে রাগে গজরাতে আরো নানান কথা তিনি বলেছেন। মা, চুপ করো তো, বিরক্ত লাগছে এখন। রিহান কিছুটা চিল্লিয়ে বলল। তার মা চুপ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যে স্টার্ট করবেন উনি এটা জানা কথা। মোহ অভ্যস্ত হয়ে গেছে এইসব শব্দ শুনে, কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগাটা নাড়া দিয়ে ওঠে। আজ রাতে ভাত দিবে না তার এই সৎমা, এই জন্য সে পানি খেয়ে নিজের ঘরে ঘুমোতে গেল। ঘরে যেয়ে দেখলো টেবিলের একপাশে কি ঢাকা আছে। উঠে দেখলো ভাত রাখা আছে, চিরকুটে লেখা, ঝটপট খেয়ে ঘুমিয়ে যা আপু, প্লেটে ধুয়ে রেখে দিস, বেকুবের মতো রেখে দিস না। চোখে পানি টলমল করছে রিহানের চিরকুট দেখে। হাত ধুয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে গেল মোহ। রাত্রি 12টা। ফাজের পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বড় সন্তানের কখন আসবে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফারিস একগাদা অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। পরিবারের সবাই দেখে খুশিতে ডগমগ করছে। এতক্ষণ কই ছিলি? ফ্লাইট তো কবে ল্যান্ড করে হয়েছে। এপ্রিল এগিয়ে এসে ফারিসের মা, একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম দেশে এসে মা, এখন অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। ফারিস বলল নিজের শরীর থেকে জ্যাকেট খুলতে খুলতে। ঢং দেখো। ফারিয়া ভেঙচি দিয়ে বলল, উপরে যা, যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমা। ফারিসের বোন। সুলেমান বলল। ফারিস ফারিহার মাথাতে টোকা মেরে উপরে চলে গেল ফ্রেশ হতে। নিজের রুমে এসে ফারিস ফ্রেশ হয়ে উদাম গায়ে বেডে শুয়ে পড়ল উপুত হয়ে। কিন্তু যখনই চোখ বন্ধ করছে বাসের মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। কি জন্য ভেসে উঠছে সে নিজেও জানে না। স্টপ,
কাম ইন টু মাই ড্রিমস। বিড়বিড় করে ফারিস বলে ঘুম দিল। সকালবেলা মোহর সুপার শপ ছুটি আজকে। সে সকালে এমনিতে তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে ফেলে। আজও তাই নামাজ ছেড়ে নাস্তা বানাতে বসে গেছে। নাস্তা সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে যখন পড়তে বসে টেবিলে, তখনই তার সৎমা তার ঘরে এসে মুখের ওপর বাজারের ব্যাগ ছিটিয়ে দিল। জমিদারের মতো বাড়িতে না থেকে বাজার করে নিয়ে আয়। খাচ্ছিস আর হাতির মতো ফুলছিস, শরীরে একটু হাওয়া লাগাস। সেলিনা বেগম পড়া ছেড়ে উঠে পড়ল। মোহ এমনিতে কাজের চাপে, কোচিং যাওয়ার চাপে পড়া হয় না। আজ একটু সুযোগ পেয়েছে তো আজকেও কাজ করা লাগবে। কি আর করা, বেরিয়ে গেল বাজার করতে। 3 দিন পর ফারিস অস্থির হয়ে নিজের রুমে পায়চারি করছে। এত অস্থির তাকে কোনো কালে দেখা যায়নি। সিগারেটের কয়টা প্যাকেট যে শেষ করে ফেলেছে তার হিসেব নেই। আমার আহার, নিদ্রা, শান্তি সব কিছু ওই মেয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে উধাও হয়ে গেছে। তাকে এত খুঁজলাম কিন্তু তার দেখা নাই। ইনভিজিবল নাকি? রাগে হাত মুঠো করে কথাগুলো বলছে ফারিস। ফারিহা ঘরে এসে দেখলো তার ভাই হাত মুঠো করে গ্লাস শক্ত করে চেপে বসে আছে। ভাইয়া কি করছিস? হাতটা তো কেটে ফেলেছিস তো। ফারিহা আর্তনাদ দিয়ে বলল। ফারিস তখন স্থির হয়ে তাকিয়ে রয়েছে বাহিরের দিকে। তার এত দিকে মন নাই। ফারিহা হন্তদন্ত হয়ে ফার্স্ট এড বক্স খুঁজে এনে ফারিসকে টেনে নিয়ে বসিয়ে হাতের রক্ত মুছে দিচ্ছে। কি সমস্যা কি তোর ভাইয়া? 3 দিন হয়ে গেল তোর আসার, কিন্তু কারোর সাথে সোজা মুখে তো কথা দূরে থাক, ঘর থেকে বেরো হোসনি। কিছু হয়েছে তোর ভাইয়া? ফারিহা একটু নরম স্বরে জিজ্ঞেস করলো। ফারিস একটা দীর্ঘশ্বাস ফেলে ফারিহাকে সেদিনের ঘটনা সব খুলে বলল। এরপর 3 দিন খুঁজেও সে পায় নাই মেয়েটাকে। এই জন্য মাথায় রক্ত চেপে বসে আছে তার। ফারিহা এতক্ষণ হাঁ হয়ে কথাগুলো শুনছিল। আসলে তার কানটা মনে হচ্ছে তবদা খেয়ে গেছে, নাকি নিজেরই মেমোরি লস হয়ে গেল। যতটুকু জানে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে, সে তো কোনো ভালোবাসা দূরে থাক, ভালোভাবে কারোর সাথে সোজাভাবে কথা বলবে তাও না। তবে একটু মনে মনে খুশি হলো এই ভেবে যে তার ভাইয়ের রাজত্বে অন্য কোনো নারীর আগমন ঘটেছে। দেখ, আমার ভাল লাগছে না, তুই যা, পরে কথা বলবো তোর সাথে। ফারিস কেমন অসহায়ভাবে কথাটা বলল। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। আসলে সে কখনো ভাবতে পারে নাই তার ভাই এমনি আশ্রে পড়বে কোনো মেয়ের জন্য। ভাইয়া চিন্তা করিস না, যতটুকু আমি বুঝছি, আল্লাহ যদি তোর মনের সহানুভূতির মাঝে পবিত্রতা খুঁজে পায়, অবশ্যই উনি তোকে ওই আপুর সাথে মিলিত করাবে। এই বলে ফারিহা নিঃশব্দে ঘর ত্যাগ করলো। তাকে আমার হতেই হবে, তাকে আমার না পেলে চলবে না। 3 দিনে আমার সবকিছু হারাম করে দিয়েছে। তাকে না পেলে আমার নিঃশ্বাস নেওয়াটাও দায় হয়ে পড়বে। ফারিস বাঁকা হেসে আবারও ম্যানেজারকে কল দিল খোঁজ নেওয়ার জন্য। বেলা 12টা। মোহ উত্তপ্ত রোদে দাঁড়িয়ে আছে কলেজের একটা ক্লাসে জয়েন দিবে এই জন্য। কিন্তু আজ রাস্তায় যেমন ট্রাফিক, ঠিক সেই লেভেলের গরমও পড়েছে। ঘামে পুরো মুখ ভিজে লাল হয়ে গেছে। অপরদিকে ট্রাফিকে আটকা পড়ে আছে ফারিস। সামনে ড্রাইভার আর ম্যানেজার, পিছনে সে। বিরক্তিতে মুখটা একদম বিষ হয়ে গেছে তার। এই আপনি বের হয়ে দেখেন তো কি সমস্যা। লাস্ট আধা ঘন্টা ধরে বসে আছি এইভাবে, যত সব ফালতু এরিয়া। ফারিস রাগে কথাগুলো বলল। মোহ দাঁড়িয়ে দেখলো এক পিচ্চি রাস্তা মাঝখানে নিজের হাতে পড়ে যাওয়া আইসক্রিম তুলছে। আশেপাশে কত গাড়ি, কেউ যদি ঠেলা মেরে দেয়। ভাবতেই বুক ধুক করে উঠল তার। দ্রুত পথে পা বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ছিল ফারিসের গাড়ির সামনে। যখন মোহ বসা থেকে বাচ্চাটাকে কোলে তুলে দাঁড়ালো, ফারিস ওই মুহূর্তে পাশের জানালা থেকে চোখ সরিয়ে সামনে গ্লাস ভেদ করে চোখ পড়ল মোহর দিকে। চোখ তাৎক্ষণিকভাবে আটকে গেল। ঘামযুক্ত মুখ এতটা কি কারো মোহনীয় হয়? ফারিস ভাবছে, না, আর ভাবা যাবে না। যার জন্য আমার শান্তি গায়েব হয়ে গেছে, সে দেখি আরামসে সেবিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন ভাবতে যে ওই উধাও। ফারিস বলল। বাচ্চাটার মা মোহর কাছ থেকে তার নিজের কাছে নিয়ে ধন্যবাদ জানালো মোহকে। মোহ এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। বুঝছে হাঁটা ছাড়া উপায় নাই তার। মোহর চলে যাওয়া দেখে ফারিস ম্যানেজারকে বলল, ফলো হার। আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট হার অ্যান্ড আই মিন ইট। আজকের মধ্যে চাই আমার। ফারিহা কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে সিঙ্গারা খাচ্ছে। মুখে পানি দিয়ে গিলতে যাবে অমনি তার এক ফ্রেন্ড গাল চেপে ধরে নিয়েছে। সামলাতে না পেরে ফারিহার মুখ থেকে পানি বের হয়ে গেছে। খুক খুক করে কেসে উঠল। ফারিহা চোখ তুলে দেখলো তার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রক্তিম চোখ নিয়ে। তার পরনে শার্টটা ভিজা। বুঝতে পারলো তারই মুখের পানি ওনার শার্টে। ফারিহা কটমট করে তাকিয়ে থাকলো ফ্রেন্ডের দিকে। বেচারারও ভয় চুপসে গেছে। সরি বলতে যাবে অমনি ছেলেটা গ্লাস ভর্তি পানি ফারিহার মাথায় ঢেলে দিল। এমন ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়াতে সবাই দাঁড়িয়ে গেছে।
কারণ তারা জানে ফারিহার বাবা এই কলেজে শেয়ারে আছে প্লাস পলিটিশিয়ান। কেউ মজার ছলে হলেও ফারিহার গা ঘেঁষে না, আর উনি পানি ঠেলে দিল। ইউ কোয়াল নাও বেবি। বলেই ছেলেটি চলে গেল। রাগে ফারিহার শরীর রিরি করে উঠছে। ক্যান্টিন থেকে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে ডাকলো। ড্রাইভার আসাতে ফারিহা চটজলদি উঠে পড়লো। গাড়ি আমি চালাবো, আপনি এই যে টাকাটা নিন, ট্যাক্সি ধরে বাসায় চলে আসুন। ফারিহা বলে গাড়ি নিয়ে উঠে পড়লো। ফারিহা গাড়ি চালাচ্ছে। মাঠে দেখলো ওই ছেলেটা বাইকের উপর বসে ফ্রেন্ডদের সাথে হিহি করছে। বিনা অপরাধে তার গায়ে পানি ঢেলেছে। ভাবতে মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন দিয়ে দিল। ফারিহা দেখলো তারা যেখানে আড্ডা দিচ্ছে ওখানে কিছু গর্ত হয়ে কাদা হয়ে আছে। জায়গাটা দেখে ফারিহা বাঁকা হাসলো। গাড়ি চালিয়ে সেখানে জোরে ব্রেক কষে কাদার উপর, ব্যাস কাদা যেয়ে ছিটে পড়লো ছেলেটির গায়ে। ফারিহা নিজের গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইটস ইউ কুলার বেবি। ফারিহা বাঁকা হেসে গাড়ির গ্লাস উঠে চলে গেল। ছেলেটি চোখ মুখ শক্ত করে আছে, বোঝাই যাচ্ছে রাগে তার শরীর কেঁপে উঠছে বারবার। ব্রো, তুই কি ফারিয়া ফাজকে চিনিস? ও তোর গায়ে এভাবে কাদা ছিটালো কেন? রবি? চিনি না, তবে চিনি নিব খুব শীঘ্রই। আর নুহাস চৌধুরী কি জিনিস সেটাও বোঝাবো। এই বলে নুহাস গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে পড়ল। নুহাস বাড়িতে এসে অনেকক্ষণ যাবৎ দরজা আটকিয়ে বসে আছে। তার মা এত করে ডাকলো সে কোনো রেসপন্স করে নাই। এখন ওর মায়ের চিন্তা শুরু হয়ে গেছে। ছোটবেলাতে এই অভ্যাসটা ছিল তার প্রচন্ড। রাগলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। আজ এত বছর পরও কি নিয়ে আবার রাগারাগি করে সে এমন দরজা আটকে বসে আছে? বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে নুহাস অনেক আলাদা সবার থেকে। বড়লোক বাবা মায়ের সন্তান নুহাস হলেও অন্য সব সন্তানদের মতো বিগড়ে যাওয়া কোনো পথ ধরেনি, না এমন কোনো কাজ করেছে সে। নুহাসের চলাফেরা, কথাবার্তা আর বিহেভিয়ার সব হাই ক্লাস। নিজের পড়াশোনা শেষে বাবার অফিস জয়েন করা তার মাস 6 হলো। ফেভারিট কাজ হলো সে কার নাম বাইকে ঘোরাফেরা বেশি পছন্দ করে, তবে অফিসে গেলে নিজের কার নিয়ে যায় সে। অপরদিকে ফারিহা এসে গোসল করতে ঢুকেছে। মেজাজ গরম হলো, বাজির উল্টার প্রতিদান দিয়ে একটু হলেও শান্তি লাগছে। সে কখনো কারোর সাথে মিসবিহেভিয়ার করে না, যতক্ষণ না সামনে থাকা ব্যক্তিটি করে। অথচ আজকে তার ভুল না থাকা সত্ত্বেও কিরকম পুরো ক্যান্টিন ভর্তি মানুষের সামনে পানি ঢেলে দিল। শাওয়ার শেষে নিজের রুমে এসিটা বাড়িয়ে দিয়ে গেঞ্জের প্লাজো পরে শুয়ে গেল। রুমের মিউজিক বক্সের ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিল। গান শুনলে মেজাজ তার ভালো হয়ে যায়, আজও তাই করলো। ফারিস অনেকক্ষণ যাবৎ তার ম্যানেজার অপেক্ষা করছে, কিন্তু তার আসার নামগন্ধই নেই। ফোন করতেও ইগোতে বাজছে তার। রিস এরোগেন্ট পারসন যখন কারো প্রেমে হাবুডুবু খায় তখনই সমস্যা হয়। ফারিস নিজের কেবিনের চেয়ারে পা উঠিয়ে ঠোঁটে এক হাত দিয়ে চোখ বন্ধ করে মোহর প্রতিবিম্বটা সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ চোখ বন্ধ করলে মোহর চেহারা ভেসে উঠছে না, বরং সে যে কাউকে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে এইটা দেখাচ্ছে। কেবিনের দরজাতে বারবার টোকা পড়াতে ফারিসের ভাবনাতে ব্যাঘাত ঘটে। টেবিল থেকে পা নামিয়ে নিজের পায়ের উপর পা তুলে বসলো। ক্রিম কালারের শার্টে মনে হচ্ছে পুরাই মাখন হয়ে আছে। কামিন। ফারিস গম্ভীর মুখে বলল। দরজা দিয়ে প্রবেশ করলো ম্যানেজার। দেখে বোঝা যাচ্ছে যেন দৌড়ের উপর ছিলেন উনি। গুড নুন স্যার। ম্যানেজার উইশ করে নিজের ঘাম মুছলো রুমাল দিয়ে। ইয়া, সিট ডাউন। হাতের ইশারার মাধ্যমে ফারিস বলে উঠলো। ম্যানেজার বসে পড়লো অনেক ইতস্তত ভাবে। যেটা জানতে বলেছিলাম জেনেছেন? ভ্রুকুসকে জিজ্ঞেস করলো ফারিস। হ্যাঁ স্যার, সব জেনেছি। ম্যানেজার উত্তর দিল। সো স্টার্ট স্পিকিং। স্যার, মেয়েটার বিয়ে হয়েছিল। ম্যানেজার একটু আমতামতা করে বলল। বিয়ে? একটু অবাক হলো ফারিস। ম্যানেজার মোহর জীবনের পুরা ইতিহাস ফারিসের সামনে খোলা বইয়ের মতো খুলে দিল। স্যার, মেয়েটি এত ভালো যে এত মার খায় তার সৎ মায়ের কাছ থেকে। কখনো কারোর সামনে দুর্নাম করে না। বাপ তার থেকেও নেই, নিজের খরচে নিজে চলে। জীবিত লাশের মতো জীবন তার। বিয়ের প্রস্তাব আসে অনেক, তবে সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আর হয় না। মেয়ের নাম কয়নাত আফরা মোহ। কোনো ব্যাড রিপোর্ট পেলাম না তার। এক নিঃশ্বাস কথাগুলো ম্যানেজার বলল। ফারিস সব শুনে স্তব্ধ হয়ে গেছে। এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। মোহর জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের উপর। স্যার, আপনি মেয়েটার খোঁজ নিলেন যে, মানে কি করবেন তাকে? ভয়ে ভয়ে বলল ম্যানেজার। শি উইল বি মিসেস ফাইজান ফারিস ফাজ। নাও লিভ। চোখ মুখ শক্ত করে বলল ফারিস। ম্যানেজার সুরসুর করে বের হয়ে গেল। তবে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে যে এরকম সিম্পল মেয়ে, তার উপরে তালাকপ্রাপ্ত মেয়ে, এরকম ধনী লোক বিয়ে করবেন নাকি এক রাতের বিছানার সঙ্গী? ফারিসের মাথার রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। যেমন রূপে, যেমন ভাবে, যেমনই হও না তুমি, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা শিরায়
শুধু তুমি, ফাইজান, ফারিস, ফাজের। ফারিসের কায়নাত হবে তুমি। এখন থেকে যে তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়ার কথা ভাববে, তাকে আরো 10 গুণ বেশি কষ্ট দিব আমি। ফারিস অনেক চোখ মুখ শক্ত করে বলল। বি রেডি টু বি মাই ব্রাইড বেবি। বাঁকা হেসে মোহর নাম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফারিস। মোহ বাসায় ফিরেছে। বাসায় ফিরতে না ফিরতেই গালে আচমকা এক থাপ্পড় খেয়ে দরজার কোণাতে বাড়ি খেয়ে ঠোঁটের এক পাশ কেটে গেছে। মোহ তার ঠোঁটে হাত দিলে বুঝতে পারলো কেটে গেছে অনেকখানি। কাজ কি তোর মরা মা করবে? কবর থেকে এসে করে যাবে? এত দেরি করলি কেন তুই? মোহ তো প্রতিদিন এই সময় আসে, তাহলে এইভাবে মারলো কেন সে ভেবে পাচ্ছে না। মোহকে আরো কয়েক দফা মারলো। রিহান বাইরে খেলতে গেছে বিধায় সেই সুযোগে আরো মেরেছে। তার বাবা টিভি অন করে চা খাচ্ছে। রিহান যখন বাড়িতে এসে শুনলো তার বোনকে মেরেছে, তার মাকে কয়েক দফা ঝাড়লো। ছোট হলো, সে মোহর কষ্ট নিতে পারে না। ব্যথাতে মোহ বিছানায় পড়ে আছে, শক্তিটুকু নাই যে উঠবে। রিহানকে ঘরে বন্দি করে রেখেছে ওর মা, যেন বাইরে না বের হতে পারে। একদিন পার হয়ে গেল, মোহ জ্বর নিয়ে ব্যথা শরীর নিয়ে পড়ে আছে। সুপার শপে যেতে পারে নাই সে। না রিহান আসতে পারছে, না কেউ মোহর সেবা করার জন্য আগাচ্ছে। মোহ তার এক মেয়ে কলিগকে অনেক কষ্টে মেসেজ করে দিয়ে বলেছে তার অবস্থা ভালো না। ফারিস পরের দিন যে সুপার শপের লোক দিয়ে খোঁজ নিয়েও মোহকে পায়নি। কি হলো তার? ফারিস মোহর চিন্তাতে ঘেমে গেছে। এপ্রিল ঘরে আসলো, জিজ্ঞেস করছে, কিছু হয়েছে তোমার? এমন লাগছে কেন তোমাকে? ফারিস তার ফিলিংস, মোহর জীবন সব খুলে বলল। আল্লাহ, কি বলিস? আর এখনো তুই বসে আছিস? ও সৎমা যে বলেনি? ও সৎমা যেমন বললি, না জানি নিখোঁজ হওয়ার পেছনে উনি না থাকে। এখনই চল ওর বাসায়। এড্রেস জানিস তো, নাকি ভ্যাবলার মতো নাক মুখ ফুলিয়ে আছিস? এপ্রিল এক প্রকার জোরে বলে উঠল। ফারিস তার মাকে সাথে নিবে না বলছে, কিন্তু তার মা জেদ ছাড়ছে না। শেষে নিজের মাকে বুঝিয়ে মোহর বাসার পথে রওনা দিল। রিহান কোনো রকম জোর করে বের হয়ে মোহর অবস্থা দেখে ভয়ে এক প্রকার কেঁদে দিল। ফর্সা শরীরে মারের দাগ কেমন ছোপ ছোপ হয়ে আছে। রিহান মোহর মাথায় জলপট্টি দিল। ডাক্তার তো ডাকবে না, তার মা বাপ নামে মানুষরূপী জানোয়ারগুলো। কলিং বেলটা বাজছে মোহদের বাড়ির। বিরক্তি নিয়ে সেলেনা বেগম খুলল। সামনে থাকা লোকটাকে দেখে ওনার চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ দিয়ে গো করে একটা লাইন বের হলো। এত বড় আমেরিকার বিজনেসম্যান এখানে? সেলেনা বেগম সবসময় সুন্দরের পূজারী, নিজের বয়সটা ভুলে যায় অলওয়েজ। সারাক্ষণ টিভি দেখার ফল এইটা উনি চিনতে পেরে গিয়েছে ফাইজান ফারিস ফাজকে। ফারিস সেলেনাকে ক্রস করে ভিতরে গেল। সব রুমে খুঁজতে শুরু করলো মোহকে। আর সেলেনা বেগম তবদা খেয়ে ফারিসের কাজ দেখছে। ফারিস দেখলো বাড়ির শেষ কর্নারের দিকে একটা খুপড়ির মতো ঘর থেকে হালকা আলো আসছে। ফারিস ওই ঘরে পিছিয়ে হন্ততন্ত হয়ে ছুটল। মোহ বিছানাতে জড়সড় হয়ে শুয়ে আছে। মারের কারণে সারা গায়ে ব্যথা আর জ্বরে পুড়ে যাচ্ছে শরীর তার। ঠোঁটও ব্যথা করছে কেটে যাওয়ার কারণে। পিঠ হালকা দেখা যাওয়াতে মারের নীলচে দাগ দেখা যাচ্ছে। ফারিস যেয়ে দেখলো যখন মোহ শুয়ে আছে কেমন করে, আর পিঠের পিছে দাগ দেখে বুকটা ধরাস করে উঠল। পাটা আগাচ্ছে না মনে হচ্ছে তার। ফারিস যখন কাছে গেল মোহ তখন অচেতন ঘুমেছিল। চেহারা দেখে ফারিসের চোখে পানি চিকচিক করছে। তার মায়ের ধারণা সঠিক, তার মোহকে অনেক বেরহম ভাবে মেরেছে। এই মা নামে কুৎসিত মহিলা। ধরতেও ভয় পাচ্ছে, যদি একটু ধরাতে লেগে যায় তার মোহর। ড্রাইভারকে অতি দ্রুত ফোন দিয়ে গেটের সামনে দিয়ে ডাকালো মোহদের বাড়ির। এত অগোছালো জীবনে কখনো কান্না কি জিনিস তার জীবনে ঢুকতে দেয়নি সে। কখনো কাউকে ভালোবাসতে হবে এটাও জানতো না সে। কখনো কাউকে ভালোবেসে যে তার কষ্টে নিজের যে 1000 গুণ কষ্ট হবে এটাও ভাবেনি সে। কখনো কেউ তার রাজত্ব করা জীবনে নিজে সে খুঁটি বসিয়ে তার প্রাণ হয়ে যাবে এটাও সে কখনো ভাবেনি। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের কোণের একপাশ মুছে মোহকে সাবধানতার সাথে কোলে নিল, যেন তার মোহ ব্যথা না পায়। মোহকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় বাদ সাধল সেলিনা বেগম। এই তুমি এরে নিয়ে কোথায় যাও? তুমি চিনো রে, নামাও রে। সেলিনা বলল। ফারিস রক্তিম চোখে তাকালো সেলিনা বেগমের দিকে। সেলিনা বেগম কেমন যেন ফারিসের চাহানি দেখে ভুরকে গেল। ফারিস দেখলো টি টেবিলে থাকা চায়ের মগ থেকে ধোঁয়া উঠছে। মোহকে একটু সোফায় বসিয়ে মগটা তুলে তার গায়ে ছিটা মারল। ও মা গো! এই বলে হাত পা ছুটতে লাগলো সেলিনা। সবে তো শুরু। আমার মোহর গায়ে তিল তিল করে কয়টা আঁচড় টেনেছেন, তার শতগুণ আপনাকে আমি ফেরত দিব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আর এই বাড়ি নামক নরক থেকে নিয়ে যাচ্ছি আমি তাকে। বেশি উল্টাপাল্টা তেরাবেকা করলে একদম পিঠের চামড়া তুলে রাস্তার কুকুরদের ওই চামড়ার জুতা পরাবো আমি, ফাইজান ফারিস ফাজ। স্টে অ্যাওয়ে ফ্রম মাই মোহ। ফারিস কথাগুলো বলে মোহকে নিয়ে গাড়ির ভিতর ঢুকলো, কিন্তু মোহকে চাপড়ে ধরে কোলেই রাখলো ফারিস। সেলিনা বেগম তখন ফু দিচ্ছে তার হাতে পায়ে আর শরীরে ফ্যানের বাতাস দিচ্ছে।
রিহান গেছিল প্রতিবেশীর কাছে মোহর জন্য ওষুধ নিতে। রিহান ফিরে এসে শুনল পাড়ার লোকের কাছ থেকে মোহকে কোলে করে কোনো বড়লোক ছেলে নিয়ে গেল। দৌড়ে বাড়িতে এসে তার মাকে দেখলো হাতে পায়ে ফু দিচ্ছে। মা, আপুকে কে নিয়ে গেছে? তুমি আবার বিক্রি করে দিয়েছো? রিহান জিজ্ঞেস করলো রেগে। শিলিনা বেগম ঠাস করে ওর ছেলের গালে মারল। 5-এ পড়স, এত কিসের দরদ তোর ওই মাইয়ের উপর তোর? হ্যাঁ, তোর কি নিজের বোন লাগে? আমি যদি ওকে বিক্রি করতাম এখানে বসে নিজের পুড়ে যাওয়া জায়গাতে বসে বসে ফু দিতাম। শিলিনা বেগম রাগে গজগজ করতে করতে বলল, রিহান মার খেয়েও কান্না আসেনি, বরং তার বোনকে এক অজানা ছেলে নিয়ে গেছে তুলে, এটাই তার ছোট মাথাতে আসছে। শপিং মল এপ্রিল ফারিয়াকে ফোন করে জানিয়েছে ফারিস তার ভাবিকে নিয়ে আসছে, কিছু ড্রেস নিয়ে আসতে কিনে, তাই আসছে সে। নুহাস ওর ফ্রেন্ডদের সাথে শপিং মলে দেখা করতে এসেছে, অফিস থেকে স্যুট পরে চলে এসেছে। ফারিহা অনেকগুলো শপিং করে নিচে নামছিল, পিছনে তার শপিং ব্যাগ ধরে আছে তার ড্রাইভার, তার হাতেও কিছু আছে। নুহাস তখন ফোনে কল অ্যাটেন্ড করতে করতে আসছিল। মনোযোগ দুজনের দুই দিকে থাকার কারণে বাহুতে ধাক্কা লাগার কারণে ফারিয়ার ফোন হাত থেকে পড়ে যায় নুহাসের ডান হাত লেগে। নুহাসও নিজেকে সামনে নিয়ে তাকায় ফারিহার দিকে। ফারিহাকে দেখে তার মেজাজ সপ্তমে। ফারিয়া ফুল অ্যাভয়েড করলো নুহাসকে, যেন সে চিনে না। নিজের হাতের ব্যাগগুলো উঠাতে সে ব্যস্ত হয়ে পড়লো। নুহাসের সেটা এগোতে লাগলো। তখন সে কি করলো, ফারিয়ার ফোনের দিকে তার নজর গেল। নুহাস বাঁকা হাসি দিয়ে ফারিয়ার ফোনের উপর তার বুট পরা পা দিয়ে জোরে চাপ দিয়ে পুরো ফোনের ডিসপ্লে গুঁড়ো করে দিল। ফারিয়া শান্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু হয়নি। ইটস ফেয়ার ইনাফ নাও বেবি। নুহাস ফারিহার মুখের কাছে বলল। ফারিহার মুখ অসম্ভব লাল হয়ে আছে, কিন্তু সে নুহাসের দিকে তাকালো না। তার চোখে তার ফোন আইফোন 11 প্রো ম্যাক্সের দিকে, যা তার ভাই তার লাস্ট বার্থডেতে দিয়েছে। তার মন মেজাজ তখনই খারাপ হয় যখন তার বাবা মা আর ভাইয়ের দেওয়া জিনিস যত্নে রাখার পর কেউ সে নষ্ট করে দেয়। নুহাস দেখলো ফারিহা কিছু বলছে না, তখন উঠে দাঁড়িয়ে হাতের চাবির রিং ঘুরাতে ঘুরাতে নিচে গেল। ফারিহা শান্তভাবে উঠে ব্যাগগুলো তুলে নিল। ফোনটা পাশে ডাস্টবিনে ফেলতে যেও ফেললো না, ব্যাগে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর নুহাস এসে নিচে দেখে ফারিয়া তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নুহাস ভেবেছে হয়তো ফারিয়া তাকে সরি বলতে এসেছে, তাই বাঁকা হাসি দিয়ে তার দিকে আগাচ্ছে। নুহাসের ভাবনাতে পানি ঢেলে ফারিয়া তার হাতের পিছন থেকে একটা মোটা শক্ত ভারী লাঠি বের করলো। নুহাসের দিকে তাকিয়ে ফারিয়া বাঁকা হেসে নুহাসের গাড়ির গ্লাসে একবারই দিল। নুহাস যেন শখ খেলো এক প্রকার ফারিয়ার এমন কাজ দেখে। পরপর এমন কয়েকটা বাড়ি মেরে নুহাসের গাড়ির 12টা বাজিয়ে দিল সে। ফারিস্তা ফারিহা ফাস, কারো উদার রাখে না মিস্টার। সুদে আসলে খুব সুন্দর করে ফেরত দেয় সে। যোগ্যতা দেখে নেক্সট টাইম আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবেন আপনি। নাও ইটস টাইম টু সে ইউ দ্যাট ইটস ফেয়ার এনাফ টুডে বেবি। নুহাসের কাছে এগিয়ে ফারিহা ওর কানের কাছে মুখ নিয়ে বলল। নুহাসের কান দিয়ে ধোয়া বের হবে মনে হচ্ছে। ফারিহা তার হাতের হাতা উঠে গাড়িতে উঠে বসলো। তার সামনে হাতের তালু ঝাড়ি দিয়ে ফু দিল নিজের সামনে থাকা চুলে। নুহাস ফারিহার কর্মকাণ্ডে এত বেশি অবাক হয়ে গেছে যে তার মানতেই অসহ্য লাগছে যে মেয়ে হয়ে নুহাস চৌধুরীর সাথে টক্কর দেয়। ফারিহা নিজের জুতোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ে। পিছন ফিরে তাকায়নি সে। তাকালে দেখতে পেত নুহাসের রক্তিম মুখটা। নুহাস নিজের গাড়িতে এক লাথি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, I will not spare you, Farishta Fariha Faz. This Nuhash Chaudhary will show you something for your sure. আরেকটা গাড়ি ডেকে নুহাস বাড়ির পথে রওনা দিল। ফারিস মোহকে নিয়ে বাড়ি পৌঁছালো। এপ্রিল অপেক্ষা করছিল তাদের। ফারিস মোহকে কোলে তুলে নিয়ে আসলো ভিতরে। এপ্রিল দেখলো তার ছেলের কোলে যে নাইটি আছে সে অচেতন অবস্থায় আছে। মেয়েটিকে দেখে এপ্রিলের বুক ধক করে উঠল। কি বেরহম ভাবে মেরেছে তাকে। সে নিজে ডাক্তার, তারপরে আরো একটা এক্সপার্ট লেডি ডাক্তার আর নার্স আনলো বাড়িতে। ফারিস নিজের রুমে যেয়ে অনেক সাবধানের সহিত মোহকে শোয়ালো তার বিছানা। মোহকে শোয়ানোর পর ফারিস একদিনে তাকিয়ে তার দিকে। এত রূপবতী তার মোহ। এরকম কোনো মেয়েকে কেউ মারা তো দূরে থাক, ফুলের টোকা দেওয়ার আগে 10 বার ভাববে। তার চোখের কোণে বারবার জল এসে জমছে। বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছছে। এপ্রিল তার ছেলের কাঁধে হাত দিল। ফারিস চোখটা বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, মা, ওকে আমার সুস্থ চাই। তোমার ছেলের নিঃশ্বাস তার মধ্যে। ওর যদি কিছু হয় আমি শেষ হব। না হলে এই দুনিয়া আর ওর জ্ঞান ফিরলে বিয়ে করব আমি। সবকিছু ব্যবস্থা করছি আমি। তুমি শুধু ওকে সুস্থ করো মা। কিছুক্ষণ থেমে ফারিস তার মাকে সোফায় বসিয়ে আবারও বলা শুরু করলো, মা, আমার মোহ কখনো মায়ের স্বাদ পাইনি। তার মা মারা যাওয়ার পর তাকে কখনো কেউ ভালোবাসিনি মা। তোমাকে তো সব বলেছি মা। প্লিজ মা, তুমি আমার মোহকে কখনো ফেলে দিও না। ওকে যে প্রচন্ড রকমের চাই মা। ও আমার সব কিছুতে অভ্যাসে পরিণত হয়েছে। এপ্রিল তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ফারিয়া আর
মোহর মধ্যে আমি কখনো কোনো পার্থক্য করব না। এটা এভরিল সুলেমান ফাজ এর ওয়াদা তোর কাছে। তুই বলার পর থেকে ও আমার সন্তান হয়ে গেছে। ওর পরিচয় হবে ও ফাইয়াজ ফারিস ফাজের বউ। তার বাবা মা বলতে শুধু এভরিল আর সুলেমান থাকবে। ইভেন তুই কখনো ওকে ভুল করে কোনো কথা বলিস হার্ট করে, তোকে ছাড় দিব না আমি। ফারিস নিশ্চিত ছিল তার মা কখনো মুহকে ফেলবে না। তার মায়ের কাছে সে সবসময় সবকিছু উর্দে ছিল। ফারিস তার মায়ের কপালে চুমু খেয়ে নিচে গেল কিছু ব্যবস্থা করতে। ফারিহা বাড়ির ভেতরে এসে শুনলো তার ভাবিকে বাসায় এনেছে। হাতে থাকা ব্যাগগুলো সোফায় রেখে হন্তদন্ত হয়ে ভাইয়ের রুমে ছুটল সে। ফারিহা রুমে যেয়ে দেখলো তারা মোহর শরীর দেখছে কোন জায়গাতে ক্ষত আছে কতখানি। এভরিল যখন মোহর পিঠ উল্টালো, মোটা কালশিটে দাগ দেখে ফারিহা বুকের উপর মনে হচ্ছে কেউ যেন কোনো ভারী কিছু চাপিয়ে দিয়েছে। ওহ আল্লাহ! এটা বলে মুখে হাত দিল ফারিহা। এভরিল দেখলো ফারিহা এসেছে। সে বলল জামা নিয়ে আসতে মোহর জন্য, যা সে কিনেছে, সিম্পল আর হালকা জামা। ফারিহা জামা এনে দেওয়ার পর এভরিল আর ফারিহা মিলে তার জামা চেঞ্জ করে দিল। এর মধ্যে ডাক্তার আর নার্স হাজির হলো। এরকম নির্যাতন কে করেছে? এইটা পুলিশ কেস ম্যাডাম। লেডি ডাক্তার এভরিলকে বলল, আগে ট্রিটমেন্ট শুরু করুন, পরে এসব দেখা যাবে। এভরিল বলল। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করলো। মোহর ক্ষতগুলোতে মলমও দিল। শরীরে যে পুষ্টির অভাব এটাও জানালো উনি। বিভিন্ন ইনস্ট্রাকশন দিল যা এভরিলের অজানা নয়। তারপরও সে রিস্ক নিতে চায় না মোহকে নিয়ে। ইনজেকশন পুশ করে দিল। মোহ এখন ঘুমের দেশে তলিয়ে গেছে, সকাল ছাড়া উঠবে না। স্যালাইন চলছে তার শরীরে। ফারিস মোহর হাত ধরে বসে আছে। কিছু খেয়ে নে, আগে নিজে খেয়ে সবল হ, তারপর ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকিস। সুলেমান পিছন থেকে বলে উঠল, বাবা, আই এম অল রাইট। ফারিস উত্তর দিল, আই নো ইউ আর মাই ব্রেভ সান, বাট তোমাকে খেতে না দেখে তোমার মার কষ্ট হয় তা তুমি জানো? সুলেমান ফারিসকে বলল। ফারিস খায়নি দেখে এভরিলও খায়নি। ফারিহা এর মধ্যে হাজির। বাহ, আমি বাদে ফ্যামিলি ড্রামা শুরু। ফারিহা ঘরে ঢুকতে ঢুকতে বলল। এই সময়ে এর মধ্যেও ফারিস হাসলো একটু ফারিহার কথা শুনে। ফারিহা তার ভাইয়ের হাত ধরে বলল, আমার ভাইয়াকে ড্রিয়ারিং মারায় এমন লেদা পেদা না। আর তুই আমাদের জান, আর ও তোর জান। কিন্তু তুই ভাববি ও আজ থেকে আমাদেরও জান। ফারিস্তা ফারিহা ফাজের বোন হিসাবে আমি তোকে দেখব। তাকে কখনো এক চুল পরিমাণ কষ্ট পেতে দেব না। তুই ওর জীবনে কালি মাখা দিনগুলোকে রংধনুর মতো রাঙিয়ে দে। ফারিহার চোখ টলমল করছে। মোহকে দেখে তারাও যে তার মুহে পড়ে ফারিসের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানতো। আসলে আল্লাহ আছেন বলে মোহর কপালটা এবার ঘুরলো। কিন্তু মোহ, সে কি করবে জ্ঞান ফিরে? আমাকে ফোন কিনে দে ভাইয়া। ফারিহা বলে উঠল চোখ মুখে। ফোন তোকে কিনে দিলাম না কিছুদিন আগে, তোর লাস্ট বার্থডেতে? ফারিস ভ্রুকুচকে বলল, ওটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক এক প্রাণী ভেঙে ফেলেছে। ফারিহা নাক ফুলিয়ে বলল, আমি যতদূর জানি আমার ফারিহা কাউকে এইভাবে বলে না। কি করেছে তোর? এভরিল এতক্ষণ সবার কথা চুপ করে শুনছিল। মা বাদ দাও, মা বাদ দাও, নট ইন্টারেস্ট টকিং অ্যাবাউট হিম। ফারিহা বিরক্তির সুরে বলল, তাহলে 2টা অর্ডার দিস, কালকে সকালে পেয়ে যাবে। একটা মোহ আর একটা ফারিয়ার জন্য। সুলেমান বলল, ইয়া। ফারিস ফোনে অর্ডার দিয়ে বলল 2টা ফোন। এভরিল সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু ফারিস মোহকে ছাড়বে না। ও ঘুমাবে মোহর সামনে। ভাই, আমি থাকছি, তুই যা। আই প্রমিস। কিছু সমস্যা হলে তোকে ডাকবো। ফারিহা বলল। ফারিস তারপরও শুনছে না। সে মোহর পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। এভরিল আর সুলেমান হাল ছেড়ে আগিয়ে চলে গিয়েছে। ফারিহা যখন দেখলো তার ভাই যাবে না মানে যাবে না। তোর ফোন দে, যাবি না তো? ফারিহা ব্রুকুচকে বলল, আমার ফোন ভুলেও না, আইপ্যাড আছে নিয়ে যা। ফারিস বলে মুখ বালিশে গুজলো। ফারিহা আইপ্যাড নিয়ে চলে গেল। ফারিস দরজা লক করে তার মোহকে দেখছে। মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিচ্ছে। মোহর ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। ঠোঁট ফুলে আছে কিভাবে? মোহকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, এর মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে, যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনে আলোতে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিভতে দিবে না সে। ফারিস এসব ভাবছে আর মোহর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি। গাড়ি ভাঙলি কিভাবে বাপ? সিরাজ বলল। নুহাস হাত মুট করে বসে আছে। কি বলবে সে? শুরু তো আজকে সেই করেছিল, সেদিনের রাগের বসে, কিন্তু সে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞেস করো না। আমি জিজ্ঞেস করেও উত্তর পাই না। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কেউ ওর উপরে রাগ তুলেছে। সুমি বলল, মা আমার খিদে পেয়েছে, প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? নুহাস বলল, আয় বাবা, আমি কিছু বলছি তোরে।
সুমি বলল, নুহাস ধপাধপ পা ফেলে উপরে গেল নিজেকে ফ্রেশ করে চেঞ্জ করতে। নুহাসের বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন হয়ে যায় তার ছেলে, যারে তারা অপমান করে দেয়। কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপালে? সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বউ হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে এক ধমক দিলে ওই মেয়ে ওরে 10 ধমক দিবে। আমার ছেলে 1 গুণ টেরা হলে ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ টেরা হবে। সুমি বলল, এখন বুঝছি তোমার ছেলে এরকম কেন, মা ছেলে দুটোই। সিরাজ বিড়বিড় করে বলল, শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে এনে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানায় খাবা, আমারে বললে খবর আছে। সুমি রেগে বলে চলে গেল ওখান থেকে। আরে আমি কি করলাম? সিরাজ ভেবাচাকা খেয়ে বলল, মোহ হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচন্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশপাশ দেখে মনে হলো সে কোনো নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল সে। পাশে একটা মেয়ে তাকে ড্যাব ড্যাব করে দেখছে। স্যার! কিছুটা চিৎকার দিয়ে ডাকলো সামনে থাকা মেয়েটা। মোহ হকচকিয়ে গেল। একে তো সে জানে না কোথায় আছে, দুই মেয়েটার চিৎকারে মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার, সুন্দরী আফা উঠে গেছেনি, জলদি আহেন। মোহ ভাবছে, মেয়েটা বারবার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে? এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসলো। কেমন যেন ভন ভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকালো। মোহ দেখলো একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে। 3/4 প্যান্ট আর অ্যাশ কালার টি শার্ট পরে আছে। মোহ মাথা চেপে ধরলো আবার। কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ও মাথা ধরে বসে আছে, যা নিচে। ফারিস তখন ছুটে সেই ঝুমাকে এইসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে যেন নিচে যেয়ে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে যেয়ে মোহকে ধরলে মোহ ছিটকে দূরে সরে যায় ভয়। চিনে না জানে না অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে? মা? ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর মোহর মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এভরিল দৌড়েও উপরে আসলো। দেখলো মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। এভরিল মোহর অবস্থা বুঝতে পারে। ফারিসকে ইশারা শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মা, ওর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। ফারিস অস্থির গলাতে বলল। এভরিল দেখলো সে শান্ত হচ্ছে না, তখন না পারতে সুলেমানকে ডাকলো সে। সুলেমান বের হচ্ছিল কাজে। এভরিলের ডাকে উপরে আসলো। এভরিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনো রকমে ফারিসকে নিচে। এভরিল মোহর কাছে যেয়ে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরলো ভয়। হেই হানি, ইটস মি, ডোন্ট স্কেয়ার্ড। মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এভরিল বুকের মধ্যে চেপে ধরল তাকে। মোহ আশ্রয় পেল বহুদিন বাদে। মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করলো এভরিলের কাছে। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব, আর 2 মামনি গল্প করবে, ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এভরিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো। ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসলো। ঝুমা একটু খাটো, তবে দেখতে সুন্দর, অনেকটা শ্যামবর্ণের হলেও। এভরিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহর মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মেয়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায় নাই। এভরিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। কিন্তু কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে, ঠিক আছে? এভরিল মিষ্টি করে হেসে বলল। মোহ একটু হেসে ফেলল। যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমকে বকলো, সেটা আমার ছেলে, হাইয়েস্ট ফারিস ফার্স্ট। এভরিল বলল। এভরিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাই থেকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা, অস্থিরতা, সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল। আর সে ভাবছে, কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে, কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল, হুস, তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফার্স্ট বংশের পুত্রবধূ। এভরিল মোহকে বলল,
মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে সে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রিহানের কথা বেশ মনে পড়ছে তার। এপ্রিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হলো। এপ্রিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ আর একদিনের সামনে থাকা গোল একুরিয়ামের একটা গোল্ডফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিক নাচে বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসলো। উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালচেটে দাগগুলো বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়ালো। মোহ ঘুরতে চেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেলো। মোহ নাকে হাত দিয়ে চোখ তুলে তাকালো, দেখলো সকালের ছেলেটি এটা, ইনি মায়ের ছেলে ফারিস। মোহ চোখ নিচু করে মাথা ঘুরে সরতে গেলে ফারিস মোহর কোমর টেনে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে মোহকে একটু উপরের দিকে তুলে। মোহ এই প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আটকে উঠেছিল, কিন্তু নিজের শরীরের শিরা উপশিরা যে ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না। এখন থেকে তোমার সশরীরের তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবু একটা কথা ক্লিয়ারলি শুনে নাও। তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমি চেষ্টা করলে মোহ ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠেকিয়ে নেক্সট আর চাঁদ মামা আর সূর্য মামাকে দেখতে পাবে না। ফারিস মোহর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল। নিচে চলো। ফারিস মোহর মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল লিভিং রুমে। ফারিসের মোহ যখন নিচে নামলো তখন দেখলো মোহর সৎমার বাবা ঠুকছে গার্ডের সাথে জোরাজুরি করে। ফারিস চোখের ইশারায় ঘাড় বাঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের জান, অসভ্য লোক। গার্ড বিড়বিড় করে বলল। মোহর সৎমাকে দেখে লাস্ট মার কথা মনে পড়তেই ফারিসের পেছে লুকিয়ে পড়ে আর তার হাত দিয়ে ফারিসের দুই হাত খামচে ধরে থরথর করে কাঁপছে। এপ্রিল বুঝতে পেরে ফারিসকে সামনে আগাতে বলে ইশারায়, আর উনি মোহর হাত শক্ত করে ধরে। এপ্রিলকে এক হাত দিয়ে মোহ অনেক শক্ত করে ধরে আছে। ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যেয়ে মনে হয় মারবে। ফারিসের চোখ স্থির, দৃষ্টিতে এখনো তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসলো পায়ের উপর পা তুলে। তো কি চাই এখানে? এখানে কোনো ত্রাণ বিতরণ কিংবা টাকা ছিটানো হচ্ছে না যে আপনারা আসছেন। ফারিস বাঁকাভাবে উত্তর দিল। সেলিনার তার স্বামীর মুখ অপমানে লাল হয়ে গেল, দাঁত মুখ খিচে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে, আমাদের অপমান করেন আপনি? মোহর বাবা বলল, কে আপনার মেয়ে? ফারিস একটু থেমে বলল। সেলিনা কারো তোয়াক্কা না করে মোহকে এপ্রিলের পিছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় হওয়ার কারণে মোহর হাত ধরে টানাতে আঁচড় কেটে দিল। আহ! মোহ ব্যথাতুর আওয়াজ করে ওঠে। এপ্রিল সাথে সাথে সেলিনাকে এক থাপ্পড় মেরে বসলো। সেলিনা এক থাপ্পড় খেয়ে নিচে তবদা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না, আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন, বের হন এক্ষুনি। এপ্রিল রেগে গিয়ে বলল। মোহর বাবা এসে সেলিনাকে তুলল আর সে জানালো, মোহকে খুব শীঘ্রই নিয়ে যাব, তাই বেমানি করে রাখতেও পারবেন না। মোহর কাঁপাকাঁপি দেখে এপ্রিল তাকে দ্রুত পদে ঘরে নিয়ে গেল। এদিকে ফারিস কাকে যেন ফোন দিয়ে বলল, সন্ধ্যায় সব রেডি চাই বাবা। 2 দিন পর সকাল থেকে ফাজ ম্যানশন এ খুব জোরসে পুরা বাড়ি সাজানো হয়েছে আর অনেক মানুষ কাজ করছে। মোহ জানালা দিয়ে দেখছে, এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই সে। সকাল সকাল এমন ঘটনার পর থেকে মোহ ঘর থেকে আসে নাই। তার মনে এটাও চলছে তার এখানে থাকা ঠিক হবে না। যদি ওনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সব রকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এসব মানুষদের ক্ষতি হয়ে যায়, এটা তো সে চায় না। ফারিসের মুখের সামনেও সে আসেনি। তার প্রচন্ডভাবে নিজের উপর ঘৃণা আসছে, এই ভেবে যে নিজের ভালো দেখতে যেয়ে সেই ফ্যামিলির ক্ষতি করতে পারে না। মোহ আর 7 পাঁচ না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে। উদ্দেশ্য তার রেল স্টেশনে যাওয়া। মোহ যে কাপড়ে ছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে ফারিহাকে ঘরে পাঠিয়েছে এপ্রিল, যে মোহকে রেডি করিয়ে দিতে সন্ধ্যার জন্য। দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। ফারিসও মোহর সামনে আসেনি এই ভেবে যে হয়তো শকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন এই জন্য। কিন্তু কে জানতো মোহ অন্য প্ল্যান করে বসে আছে। ফারিহা ঘরে এসে বসে আছে আর মোহকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু মোহর কোনো দেখা নেই। নিচে যেয়ে নার্ভাস হয়ে এপ্রিলকে জানালে সে তাৎক্ষণিকভাবে সুলেমানকে ইনফর্ম করে। সুলেমান ফারিসকে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখার ট্রাই করলো, কিন্তু কোনো হদিশ নেই মোহর। সবার মুখে অন্ধকার নেমে আসছে। ফারিস ভ্রুকুচকে তাকিয়ে আছে সবার দিকে, যে কি হলো। ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না। ফারিয়া ভয়ে ভয়ে জানালো,
পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? পাল্টা প্রশ্ন ফারিসের। আমি জানি না ভাইয়া, 1 ঘন্টা ধরে আমি আর মা বাবা খুঁজছি। ফারহিয়ার উত্তর। 1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? চিল্লিয়ে বলছে ফারিস। শান্ত হও, এইভাবে না চিল্লিয়ে খুঁজি কোথায় গেল মেয়েটা। এপ্রিল চিন্তিত সুরে বলল, ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। আর ও যদি স্বইচ্ছায় যেতে চায় তাহলে ওর কি হাল করব আমি নিজেও জানি না। ফারিস রেগে কথাগুলো বলে উপরে গেল। এপ্রিলের ভেতরটা ধূপ করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। ফারিস মোহর রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুট করে ধরে আছে, চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। ওয়াই ড্যাম ইট। ফারিস সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল, ফোন বের করে গার্ডকে কল দিল। এই 1.5 ঘন্টা সকল ফুটেজ আমি দেখতে চাই, এক্ষুনি আমার সামনে। গার্ড ফুটেজ নিয়ে ফারিসের সামনে আসলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করলো, কিছুক্ষণ বাদেই দেখতে পেল একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে কাজের লোকদের সাথে হাড়ি হাতে ধরে বেরিয়ে গেল। আর একটু জুম করে দেখলো ফারিসের চল শক্ত হয়ে যায়, কারণ মোহর ডান হাতে 2টা তিল আছে, একটু গ্যাপ রেখে। হাড়ি তোলার সময় ওড়নাটা সরে গিয়ে দেখা যাচ্ছে তিল স্পষ্ট। ল্যাপটপটাকে একটা আছাড় দিয়ে গুড়িয়ে দিল, সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকাল, প্রাইভেট আর যত রেল স্টেশন, বাস স্টেশন আছে সব অফ করা হোক। দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের সেট করো, জানাও 20 মিনিটের মাঝে এই কোথায়। অনেকটা শক্ত করে জবাব দিল ফারিস। অপরপক্ষে কিছু জবাব শোনার আগে ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইউ ডান? ইট উইল বি ভেরি হেভি ফর ইউ সুন বেবি, ইউ উইল রিগ্রেট ফর টুডে। অ্যান্ড হোয়াট হ্যাভ ইউ ডান? ফারিস বাঁকাভাবে বলল, 25 মিনিট পর। ফারিস মোহর রুমে ছিল, কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, ফারিস ফোন পিক করলো। অ্যানি নিউজ? ফারিস জিজ্ঞেস করলো। ওকে, আই এম কামিং ইন 5 মিনিটস। ফারিস জবাব দিল। ফারিস নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লো, আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দিবে, প্রেসকে জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? সুলেমান জিজ্ঞেস করে। পাখিকে খাঁচায় বন্দি করতে। ফারিস জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে, রেল স্টেশন। মোহ অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না। আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ করে দিয়েছে। হুট করে কি হলো যে বন্ধ করে দিল? চোখের সামনে একটা লোকাল বাস দেখতে পেল মোহ, হাতে নিজের পার্সটা নিয়ে এগুলো বাসের দিকে। যখনই বাসে উঠতে যাবে, কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে 1 থাপ্পড় দিল। মোহ থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়েছে এটা দেখে। ফ্ল্যাশব্যাক। ফারিসকে তার গার্ড ফোন করে জানালো যে, স্যার, আপনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেল স্টেশনে বসে আছে ব্রেঞ্চের উপর। বর্তমান। ফারিস সেটা শুনে এসে মোহর কাছে আসে। মোহ গালে হাত দিয়ে টলমল চোখে ফারিসের দিকে তাকালে ফারিসের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে। ফারিস মোহকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। উস্কো খুস্কো চুলে ফারিসকে কেমন বিধ্বস্ত লাগছে। ফারিস নিজের গাড়ির দরজা খুলে মোহকে ধাক্কা দিয়ে সিটে বসালো, সিট বেল্ট লাগিয়ে দিল। ঘুরে এসে নিজেও গাড়িতে বসলো। মোহ থরথর করে কাঁপছে ফারিসের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ফারিস খুব জোরে ড্রাইভ করছে, মোহ ভয়ে কিছু বলতে পারছে না, হাত দিয়ে চোখের পানি মুছিয়ে যাচ্ছে। ফারিস আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউসে আসলো। মোহকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্ম হাউসের ভিতর। একটা রুমে যেয়ে ফারিস মোহকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মোহ কবজিতে ব্যথা পেল, টু শব্দ করলো না। তার জান শুকিয়ে যাচ্ছে ফারিসের এমন আচরণে, কারণ ফারিসের এমন রূপের সাথে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর, খুব শখ দূরে যাওয়ার, খুব শখ আমার সেদিনের কথাগুলোর অবাধ্য হওয়ার। সব শখ মিটাচ্ছি তোর আমি। চিল্লিয়ে কথাগুলো বলছে ফারিস। ফারিসের এমন চিল্লানিতে মোহর ভিতর মনে হচ্ছে কেউ যেন খামচি ধরে আছে, আর কান ভৌ ভৌ করছে তার। ঘরে বসে মোহ নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফারিস থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, ফারিসের আসার নামগন্ধ নেই ঘরে। আর এদিকে চারিদিক গুটগুটো অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর ফারিস রুমের দরজা খুলে আসলো। মোহ ফারিসকে দেখে ভয়ে কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়ে দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ফারিস মোহর মাথায় ওড়নাটা দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। মোহ জিজ্ঞেস করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। রক্তিম চোখে ফারিসের রাগ যেন বের হয়ে আসছে। ফারিস যখন মোহকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন মোহ দেখতে পেল নিচে একজন মুরব্বি বসে আছে। ফারিস মোহকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপর বসে পড়ল। স্টার্ট। ফারিস থমথমে আওয়াজে বলল। মুরব্বি দেখে বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো দেখে মোহর টনক করলো।
তার মাথা ঘোরাচ্ছে যে কি হচ্ছে এসব। দাঁড়াতে গেলে ফারিস তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে। ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডেয়ার টু ডু দিস। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, মুরব্বী অর্থাৎ কাজী সাহেব পেপার আগিয়ে মোহকে সাইন করতে বলে, কিন্তু মোহ সাইন করে না। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাইন করো, এত কাঁপাকাঁপি বাসর রাতের জন্য রাখো। ফারিসের শক্ত জবাব, আমি পারবো না। মোহ ভয়ে ভয়ে বলল, দেখ মেজাজ খাইস না, যা বলছি কর, নয়তো তোর সামনে এই কাজীকে খুন করে ফেলবো আজ আমি। ফারিস রেগে বলল। মোহ অসহায় চোখে তাকালেও ফারিস সেদিকে পাত্তা দেয়নি। এদিকে কাজীও ভয় আছে, কারণ হুমকি খেয়ে কাজে আসতে বিয়ে পড়াতে। মোহ আর উপায় না দেখে চোখে পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল অন্যের সহধর্মিনী। নিজের উপর রইল না নিজের অধিকার, এখন থেকে সবটুকু জড়ি তার। মোহর সাইন শেষ হইলে ফারিস সাইন করে ফেলে। লিগেলি তার এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ইয়োর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নিন। জাস্ট লিভ নাও। ফারিস কাজীকে বলল। ফারিস এমন থ্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজে চলে গেল। ফারিস মোহর দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। ফারিস বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ। 2 দিন আগে সন্ধ্যাবেলা ফারিস তার বাবার সাথে প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকের পার্টিতে মোহকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে। তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু তার আগে মোহ সব ভেস্তে দিল। ফারিস মোহকে বেডের উপর ছুঁড়ে মারল। বেডের উপর ছিটকে পড়ল মোহ। ফারিস তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে আগাচ্ছে মোহর দিকে। মোহ নিচে নামতে গেলে ফারিস মোহর পা টান মেরে কাছে আনে। মোহর মুখের উপর ফারিসের গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে মোহর মনে ফারিসের জন্য সবকিছু আওলা ঝাওলা লাগছে। দেখুন, আমার সময় চা। পুরো কথা মোহ বলার আগে ফারিসের আঙ্গুল মোহর ঠোঁটে গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলে। না করেছিলাম না আমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিতে, বলো। অনেক জোরে চিৎকার দিল ফারিস। মোহর আত্মা ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। আমি তো আপনার ক্ষতি হোক এই জন্য। মোহ ভয় ভয় বলল, ও রিয়েলি? আমার ভালো চাইছিলে? ইউ ডাফার। আমার ভালো যদি এতটাই বুঝতে, তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যাই। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা নিশ্চল ভাবি। তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছারখার করে দিতে ভাবি। আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছিলে। হাউ কুড ইউ? ফারিস আরো জোরে চিল্লিয়ে, আমার ভুল হয়ে গেছে। মোহ বলল। ফারিস কাছে এসে মোহর ঠোঁটে নিজের আঙুল রেখে বলল, এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দিব। ফারিস বলল। ফারিসের কথা বুঝে ওঠার আগেই ফারিস নিজের ঠোঁট দ্বারা মোহর ঠোঁট চেপে ধরল। মোহর জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিতি ছিল না। ফারিস কেমন প্রেসার দিচ্ছে মোহর ঠোঁটে। মনে হচ্ছে ইচ্ছা করে করে শক্ত করে চুমু দিচ্ছে। ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছিলে গেছে। মোহ ব্যথা পাচ্ছে, কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না। অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হয় মোহর চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে ফারিস কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে মোহর ঠোঁটে। এতক্ষণ মোহর হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে। মোহর ওনাটা টান মেরে সরিয়ে গলাতে মুখ ডুবালো। আস্তে আস্তে লাভ বাইটও দিচ্ছে। মোহ এরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আস্তে আস্তে। শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন ব্যথাদায়ক সুকর হয়ে উঠছে। ফারিসের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। মোহর এমন খামচে ধরাটা ফারিসের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। মোহর জামার পেছনে চেন খুলে ছুঁড়ে পারল নিচে। নিজের শার্টটাও দূরে ছুঁড়ে মারল। ফারিসের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে মোহ একসময় সাপোর্ট দিতে শুরু করেছে। নিজেও চুমু খাচ্ছে, কিন্তু ফারিসের জন্য পারছে না। মোহর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে মোহর কাঁধের তিলে অনেক জোরে কামড় দিল। এই কামড় মোহর কাছে ফিল করার মতো লাগছে। ফারিসের চুল শক্ত করে ধরে চেপে ধরল। এইভাবে তারা দুজনে আবদ্ধ হলো দুজনাতে। সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। ফারিসের ভালোবাসার কাছে মোহ বিড়াল ছানার মতো কুকড়ে যেয়ে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ মোহর মুখে পড়ছে। চোখ মুখ কুচকে ফেলছে এমন ডিস্টার্ব ফিল করাতে। চোখ খুলল যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করলো সে। মোহ নিজের দিকে তাকিয়ে দেখে ফারিস তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তারই বুকে মাথা নিয়ে ঘুমিয়ে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাতে এই মানুষটার আগে কেমন হিংস্র হয়ে গেছিল। ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না সে। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নাই। ঘরে তার আর ফারিসের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফারিসকে ঠেলেও সরাতে পারছে না। এত ভারী কেমনে? কোনো মতে ফারিসকে ঠেলে সরিয়ে
আলমারিতে হাত দিয়ে দেখলো একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। মোহু দেখলো তার শরীরের কিছু অংশে কেমন কালশেটে দাগ। হ্যাঁ, ফারিসের দাগ, কামড়ের দাগ, ঠোঁটটা ফুলে গেছে, পানি পড়াতে হালকা জ্বলছে। কিন্তু মোহর কাছে আজকে পরিপূর্ণ লাগছে নিজেকে, শান্তি পাচ্ছে সে। গোসল সেরে মোহ তোয়ালে পেঁচিয়ে গায়ে ভিজা চুল নিয়ে বের হলো। এখন জামা কোথায় পাবে সে? ব্যাককলের মতো গোসল তো করে নিল। এদিকে ফারিস ঘুমের মধ্যে কিছু একটা খুঁজছে, না পেয়ে তড়াক করে চোখ খুলে মোহকে এমন রূপে দেখতে পায়, চোখ আটকে যায় তার মোহর দিকে। মোহর কাছে যেয়ে ওর ভিজা চুলে নাক ডুবালো। মোহ ভয় পেয়ে শিউরে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে, আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই? ফারিস মোহকে থামিয়ে দিয়ে মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। ফারিসের এমন গরম নিঃশ্বাস মোহর বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ফারিস মোহকে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুয়ে তার কানে কানে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতার কারণ তুমি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি, যে আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাতিরিক্ত, তাকে কোনোভাবে আমি এই জন্মে তো ছাড়ছি না। আই নিড ইউ নট ফর টুডে, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ মাই লাইফ। ফারিস কথাগুলো মোহর কানে ফিসফিসিয়ে বলে তোয়ালে টান দিয়ে তার ভালোবাসা স্বরূপ শাস্তি দিতে ব্যস্ত হয়ে গেল। মোহ তার সত্তাকে ফারিসের নাম করে দিল। ভাইয়া সত্যি বিয়ে করে ফেলেছে মা। ফারিহা মুখে হাত দিয়ে নখ কাটতে কাটতে বলল। এভরিল ফারিহার হাতে একটা গাঁটটা মারল। আউচ মা! ফারিহা ব্যথাতুর আওয়াজে বলল, তো কি, ও কাল যেভাবে বের হয়েছিল আমি শিওর ছিলাম এই কাজটা ও করবে। এভরিল জানালো, কিন্তু মা, ভাবি এরকম ভাবে চলে না গেলেও পারতো। আমার কত শখ ছিল ভাইয়ের বিয়েতে ডিজাইনার দিয়ে এটা সেটা পরবো। হতাশ সুরে ফারিহা বলল, সব হবে, ওদের বাড়ি আসতে দে। আর ভার্সিটি কখন যাবি? এভরিল তার অ্যাপ্রন হাতে নিয়ে বলল, এই তো এখন যাব। তুমি ক্যাম্পে যাচ্ছ এখন? গেলে আমাকে ভার্সিটি ড্রপ করে দাও। ফারিহা দাঁড়িয়ে বলল, ইউ হ্যাভ 10 minutes, নাও গো। এভরিল চোখে গ্লাসেস পরে বলল, আমার নিয়মানুবর্তিতা মা। বলে দৌড় দিল ফারিহা। এভরিল সুলেমানকে কল দিয়ে জানালো, যেহেতু ওরা বিয়ে করে নিয়েছে সেহেতু মোহর জন্য যে অয়েন্টমেন্টগুলো অর্ডার করা হয়েছে সেগুলো আমার চেম্বারে পৌঁছে দাও। ফারিহা আর এভরিল বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। ফারিহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এভরিল তার মেডিকেল ক্যাম্পে গেল পরিদর্শন করতে। ফারিহা ভার্সিটি এসে তার ফ্রেন্ডদের কল করে জানালো কোথায় আছে তারা। তারা জানালো নিমের গাছের নিচে সবাই আড্ডা দিচ্ছে, সবাই সেখানে আছে। ওখানে ফারিহাও রওনা দিল। ফারিহা হাঁটছে, কিন্তু পিছন থেকে খুব জোরে কিসের সাউন্ড আসছে। পিছন ফিরে দেখলো একটা কার ব্রেক ফেল করেছে। আশেপাশে সবাই তাকে সরতে বলছে। ফারিহা খেয়াল করলো একটা ব্ল্যাক স্যুট পরা লোক কানে ব্লুটুথ দিয়ে কথা বলছে। এদিকে যে তাকে সরতে বলছে তার কোনো হুঁশ নেই। ফারিহা দৌড়ে যেয়ে ছেলেটার কবজিতে টান দিল। ফারিহা ছেলেটাকে নিয়ে সরে যেতেই ব্রেক ছাড়া গাড়িটা সামনে থাকা পিলারের কাছে ধাক্কা খেল। ওয়াচ আউট মিস্টার ব্লুটুথ ম্যান। ফারিহা ছেলেটার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। ছেলেটা একধানে তাকিয়ে আছে সামনে পড়া ফারিহার মুখের দিকে, তার মুখমণ্ডলের দিকে। কপালে তার বিন্দু বিন্দু ঘামের, সেখানে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ফারিহার গা থেকে কেমন মিষ্টি মাতাল করা ঘ্রাণ আসছে, যা সামনে থাকা ছেলেটার মনটাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে। এই মেয়ে তার জীবন বাঁচিয়েছে। ছেলেটাকে বাঁচানোর সময় ফারিহা যখন কবজি ধরে হ্যাঁচকাটান দিল, তখন ছেলেটা হুমড়ি খেয়ে ফারিহার বুকের উপর পড়েছে, যার ফলে ছেলেটার দুই হাত ফারিহার কোমরে আর ফারিহার হাত ছেলেটার দুই বাহুতে। ফারিহা চোখ তুলে তাকালে তার চোখ কপালে উঠে গেল সামনে থাকা মানুষটাকে দেখে। ইউ! ফারিহা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ। ছেলেটাকে দেখে ফারিহা রেগে গেছে, কারণ ফারিহার সামনে স্বয়ং উপস্থিত আছে নুহাস চৌধুরী। লিভ মি। ফারিহার শান্ত জবাব। নুহাস মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, সে ফারিহার গ্রান নিতে ব্যস্ত। দুজন মুখোমুখি আছে, আর পাবলিক সবাই ওই ব্রেক ফেল করা গাড়ির লোকের কাছে আছে। চোখের সাথে সাথে কানটাও বয়রা করে আসছেন আপনি, নাকি শুধু অহেতুক মানুষকে বিরক্ত করা আর ভাঙাভাঙি করতে জানেন? ফারিহা রেগে বলল। এবার নুহাসের হুঁশ আসলো। ফারিহার কথা তার কানে যায়নি এতক্ষণ। ফারিহাকে দেখতে ব্যস্ত ছিল, এরকম ফিলিং আগে হয়নি তার। আরে এই মেয়ে তো ভালো পক পক করে দেখি। ছাড়ুন! ফারিহা এবার চিল্লিয়ে বলল, আই ডোন্ট। নুহাস এটা বলে আরো শক্ত করে ফারিহার কোমর ধরল। ফারিহার কাছে এই স্পর্শ নতুন, কোনো ছেলে তার কাছে ঘেঁষার সাহস পায়নি, আর এই ছেলে আরো শক্ত করে কোমর ধরছে। ফারিহা এমন স্পর্শে শিউরে উঠলো, দমে গেল না। বাপের সম্পত্তি পাইছে? ফারিহা চোখ মুখ শক্ত করে বলল, না,
বাট আমার সম্পত্তি করে নেব খুব শীঘ্রই। নুহাস কথাটা বলেই ফারিহাকে ছেড়ে দিল, কিন্তু ফারিহা নুহাসের কথার আগামাথা কিছুই বুঝলো না। নুহাস নিজের গায়ের কাছে যেয়ে চিল্লিয়ে বলল, যা করেছো আজ তুমি, আমি সুদে আসলে মিটিয়ে নিব খুব শীঘ্রই। ফারিস্তা ফারিহা ফাস, এই নুহাস চৌধুরী কারো উধার রাখে না। বলে চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। ফারিহা তবদা খেয়ে আছে যে পাগল নাকি, কি বলে গেল? নুহাসের কথা বুঝতে না পারা আর তার টাচ মনে পড়তে ফারিহা আবারও রেগে আগুন হয়ে গেল। ফারিহা দ্রুত পায়ে গাড়ির লোকটির কাছে গেল, যে ওই লোকটিকে গাড়ি থেকে টেনে বের করে দেখলো মদ খেয়ে টলছে। তোর বাপ মা কি রাস্তা কিনে রাখছে যে মদ খাবি আর অ্যাক্সিডেন্টে মানুষ মারবি? বলেই উড়াধুরা থাপ্পড় দিতে লাগলো ফারিহা ছেলেটিকে। তোর জন্য ওই স্যুট পরা বান্দরকে বাঁচাইতে হইছে, তুই জানোস? ওই আমার ফোন ভাঙছে আর আমি ওরে বাঁচাইছি। আর মদ খাবি বল? বলে আরো কয়েকটা ফারিয়ার হাতে থাপ্পড় খেলো ছেলেটা। ক্ষমা দেন আম্মা, জীবনে আমি আর মদ খামু না। পানি খাইলেও আপনারে ফোন করে জিগামু আম্মা, আমি কি পানি খাবো? মদের নেশায় টলতে টলতে মার খেয়ে ছেলেটা ফারিহাকে বলছে, দূর হ। ফারিহা বলে হাত ঝেড়ে ক্যান্টিনে গেল কোক খেতে। আপাতত মেজাজ ঠান্ডা হওয়া দরকার। দুপুরবেলা ফারিস মোহকে এতক্ষণে ছাড়তো না যদি না মোহর কাদো কাদো ফেস দেখতো। ফারিস ছাড়ার পর সে আবারও গোসল করে জামা পরে বের হলো। ফারিস আগে থেকে এনে রেখেছিল, নিচে ছিল, তাই দেখতে পায়নি সে। ফারিসও গোসল সেরে নিচে আসলো, দেখে মোহ ডাইনিং এ খাবার সাজাচ্ছে। ফার্ম হাউসে বুয়া এসে দুপুরে রান্না করে গেছে। খিদার জন্য দুজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মোহকে টেনে নিয়ে আসলো নিজের কাছে ফারিস। ভাত মেখে মোহকে খাওয়ালো আর নিজে খেলো। মা মারা যাওয়ার পর তাকে এমন যত্ন করে এইভাবে খাওয়ালো। চোখে পানি জমেছে দেখে ফারিস চোখ রাঙালো তার দিকে। সাথে সাথে চোখের জল মুছে নিল সে। বারান্দার ইজি চেয়ারে ফারিস মোহকে কোলে নিয়ে বলছে, আমি কি এখন বর্তমানে তোমার সাথে কেমন আছি, কি করছি সেটা দেখবে আগে তুমি। আমি জানি আমার ক্যারেক্টারের সমস্যা ছিল, কিন্তু বিলিভ মি, তোমাকে দেখার পর আমার মাথাতে আসেও নাই কারোর সাথে রাত কাটানোর। তুমি আমার যাই দেখো, আগে আমাকে জিজ্ঞেস করবা, অন্যকে না। আমি এখন কেমন সেটা বোঝার চেষ্টা করো, কিন্তু অহেতুক কারণে চোখের পানি ফেললে খুন করে দিব। ফারিস মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলছে। ফারিসের একাধিক মেয়ের সাথে রিলেশন আছে শুনে মোহ মনে মনে অনেক কষ্ট পেলেও ফারিসের বর্তমান বিহেভিয়ার দেখে নিজেকে আশ্বস্ত করলো যে না, ফারিস তার জন্য শুধু। আমার লাইফে কাউকে ভালোবাসার রাইট আমি নিজেকে দেই নাই, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার নিজেকে করা প্রমিসগুলো সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে না দেখলে, কাছে না পেলে আমার দম ফুরিয়ে আসে, আর যা আমার ভালো লাগার তাকে কখনো হাতছাড়া করি না। আর সেখানে তোমাকে আমি ভালোবাসি। আমাকে নেক্সট টাইম ছেড়ে দেওয়ার কথা ভাবলে জ্যান্ত পুঁতে ফেলবো। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। ফারিস কথাগুলো বলে মোহকে নিজে দিকে ঘুরে ঠোঁটে ঠোঁট ডুবালো। মোহ খামচে ধরল ফারিসের গলা। ডুবে যেতে লাগলো তাদের নতুন দুনিয়াতে। রাতের বেলা মোহ আর ফারিস বাড়ি ফিরছে। সেইভাবে ওয়েলকাম করলো পুরো ফার্স্ট ফ্যামিলি। সবাই অনেক খুশি মোহ আর ফারিসের বিয়ের কথা শুনে। শুধু একজন মুখ ঘুমরা করে বসে আছে, ফারিসের ফুফু। ওনাকে কলে জানানোর পর থেকে ওনার মুখ ভার হয়ে আছে। ওনার বহুদিনের ইচ্ছা ওনার দেবরের মেয়ের সাথে ফারিসের বিয়ে দিবে, কিন্তু এদিকে তো ফারিস নিজেই মোহকে বিয়ে করে নিয়েছে। মোহকে এভরিল নিচের রুমে যেয়ে একটা লাল টুকটুকে শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, পরে আসো তুমি। মোহ চুপচাপ যেয়ে 10 মিনিটের মাঝে পরে আসলো। অবাক করার বিষয়ে ব্লাউজটা একদম ঠিকঠাক ভাবে হয়ে গেছে। মোহ বের হওয়ার পর এভরিল তাকে দেখে কপালে চুমু এঁকে দিল। হাতে সিম্পল ডিজাইনের চুড়ি পরালো যেন ব্যথা বা বাধা না লাগে জামাতে। নথ পরালো যেহেতু নাক আগে থেকে ফুটা ছিল, পরাতে সমস্যা হয়নি। কানের দুল পরালো টপগুলা, আর চেইন পরালো মাঝখানে ডায়মন্ডের পাথর লকেট। এইসব কিছু এভরিল আর সুলেমান নিজে অর্ডার দিয়ে এনেছে, যেন সবসময় মোহ পড়তে পারে। স্বর্ণের তৈরি সবকিছু মোহর গায়ে কেমন ঝকঝক করছে। এইসব ড্রেস আপে মোহকে পাক্কা গিন্নি লাগছে। এভরিল চিন্তা করলো আজ শাশুড়ি বউ মিলে রান্নাঘরে যেয়ে রান্না করবে। যেমন ভাবে তেমন কাজ, দুজনে গেল। এদিকে ফারিস অনেকক্ষণ যাবৎ মোহকে দেখতে না পেয়ে পায়চারি করছে রুমের ভিতর। ফারিহা কিছু জিজ্ঞেস করলে তার টেরা জবাব আসছে। বুঝতে পারলো তার মুড প্রচুর খারাপ। নিচে গেল ফারিস। বাবার কাছ থেকে শুনলো তারা শাশুড়ি বউ মিলে আজ রান্না করছে। কিচেনের দিকে এগোলে এভরিল দেখতে পেয়ে বাধা দেয়। ফারিস ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। জেন্টস নট অ্যালাউড সন। এভরিল বলে ভিতরে গেল। ফারিস নাক ফুলিয়ে তার বাবার কাছে আসলো। বলি, কফি কি পাবো না আজকে? সুলেমান মোবাইলে চোখ রেখে বলল, টেবিলে রাখা হয়েছে 5 মিনিট আগে বাবা।
চোখ কই থাকে তোমার? ফারিহা মোবাইলের দিকে তাকিয়ে জানান দিল, উফ, আই ডিড নট সি। সুলেমান বলেই কফি হাতে নিয়ে চুমুক দিল। ফারিসের এদিকে সময় কাটছে না, মনে হচ্ছে এভিলের কলার সাথে সে একটু কিচেন থেকে বের হতেই ফারিস টুপ করে কিচেনের দিকে এগোলো। ফারিহা দেখেও কিছু বলল না, সে হাসছে মনে মনে। মোহর শাড়ি কোমরে গুজে পেঁয়াজ চপিং বোর্ডে কাটছে, খোপা করা চুল, সামনে কিছু চুল ঝুলে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, হাত দিয়ে মাঝে মধ্যে মুছছে। রান্নার গন্ধে চারিদিক মৌ মৌ করছে। ফারিস মোহর এমন রূপ দেখে নিজের যে কয়েকটা হার্টবিট মিস হলো সে বুঝতে পারছে। ধীর পায়ে ফারিস মোহর কাছে যেয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। আচমকা স্পর্শের আক্রমণে মোহর লাফিয়ে উঠলে ফারিস আরো শক্ত করে ধরে। ঘরমাক্ত ঘাড়ে মুখ ডুবালে ফারিস, মোহর শিউরে উঠে চাকুটাকে আরো শক্ত করে ধরল। এই ঘামেও মাদকতা কাজ করছে আমার উপর। ফারিস ঘাড়ে মুখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, মোহ বোবা বনে গেছে, সরতে পারছে না, সরাতেও পারছে না। এভরিল আসার শব্দ শুনে ফারিস দীর্ঘশ্বাস ফেলে মোহর ঘাড়ে একটা কামড় দিয়ে চলে গেল। আর বেচারে মোহ দাঁড়িয়ে ঘাড় ডলছে। বোঝে না কেন সে? এখন এই দাগ দেখলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে? ডাইনিং এ সবাই বসেছে, মোহ সবাইকে দাঁড়িয়ে খাবার সার্ভ করে দিচ্ছে। মেনুতে ছিল চিকেন রোস্ট, প্লেন পোলাও, গরুর ভুনা, টিক্কিয়া আর বিভিন্ন রকমের ভর্তা। পোলাও এভিল করেছে, বাকি সব মোহ নিজে করেছে, এভিলকে করতে দেয়নি। সার্ভ করা শেষে মোহ দাঁড়িয়ে থাকলে ফারিস টেনে চেয়ারে বসে সবার সাথে খেতে বলে তাকে। মোহর এক পায়ের উপর ফারিস পা তুলে দিয়েছে টেবিলের নিচ দিয়ে, আর মোহর আরেক হাত ধরে আছে। এরকম অস্বস্তি নিয়ে খাবার খেতে পারছে না সে। ফারিস যখন ছাড়লো হাত, কিন্তু পা সরায়নি, চোখের ইশারায় বোঝালো আরামে খেতে এখন তাকে। ফারিহা খাবার খেয়ে এত বেশি ইমপ্রেস হয়েছে যে সে খাওয়া শেষে মোহর গালে চুমু দিল। আমার অধিকার, এমনই হন্য করিস তুই? ফারিস বিরক্তি নিয়ে বলল, বেশি বললে ভাবিকে নিয়ে আজকে আমার ঘরে ঘুমাবো উইথ ফুল সেফটি। চাইলেও রুমের দরজার এক্সট্রা চাবি দিয়েও আসতে পারবি না। ফারিহা মুখ ভেঙচি দিল। সবাই ভালো প্রশংসা করলো মোহর রান্না। মা মারা যাওয়ার পর ছোট থেকে রান্নাঘরে যেতে সে ব্যস্ত থাকতো। কত যে হাড়ি পাতিল ধরতে যে পুড়ছে, কতবার পায়ে গরম পানি তার সৎমা ইচ্ছা করে ফেলেছে হিসাব নাই। সুলেমান 10,000 টাকা দিল মোহর উপহার হিসেবে। ফারিহা চুমু দিয়ে তার পাওনা মেটালো। সবাই যে যার মতো খেয়ে রুমে গেল। মোহর রুমে আসতেই ফারিস তাকে আলমারির সাথে ধরলো। মোহর চোখ মুখ খিচে রইল। সবাই সবকিছু দিল, আমার কাছে চাইবে না কিছু? ফারিস মোহর কপালে ঠোঁট রেখে জিজ্ঞেস করলো, আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যে আমার শ্রেষ্ঠ পাওনা, আর কিচ্ছু চাই না। বেশ কিছুক্ষণ পর জবাব দিল সে, কিন্তু আমি তো দিতে চাই। মোহ ইশারায় বুঝালো কি? টুইন বেবি। ফারিস মোহকে বলে ঠোঁটে ঠোঁট আবদ্ধ করে দরজা লক করে বেডে যেয়ে নিজের ফ্যামিলি প্ল্যানে ব্যস্ত হয়ে পড়ল। ফারিহা এদিকে ফেসবুকে বিভিন্ন মিম দেখছে আর হাসছে। একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে তার কাছে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে রেগে বলল, এই কোন আবাল আপনি? এত রাতে অপরিচিত মেয়েকে ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ? ফারিহার এমন বিহেভিয়ারে অপর পাশের ব্যক্তিটি রেগে গেল খুব। শাট আপ ইউ ইডিয়েট, কিভাবে কথা বলা শিখেছো এগুলো? ব্যক্তিটি বলল, ইউ আর ইডিয়েট? ফোন নিজে দিয়েছেন, আমি কি বলেছিলাম দিতে? ফারিহা আরো দ্বিগুণ জোরে বলল। ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল, এই মেয়ে ঘাড় তেড়া খুব। না ঘুমিয়ে প্রতিদিন রাতে এভাবে মিম শেয়ার দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই? ব্যক্তিটি বলল, তাতে আপনার কি? আমার ফোন, আমার ওয়াইফাই বিল আমার বাপের, ফেসবুক আমার আঙ্গুল, আমি শেয়ার দিলে আপনার কি যায়? ফারিহা চিল্লিয়ে বলল, এত জোরে চিল্লাও কেন? মেয়ে মানুষ, একটু আস্তে কথা বলবা। ব্যক্তিটি বিরক্তি নিয়ে বলল। ফারিহা এইটা শুনে খট করে ফোন কেটে ফ্লাইট মোড করে দিল। মেজাজ চরম খারাপ তার। ফোন চার্জেতেই ঘুম দিল সে। অপর পাশে ব্যক্তিটি ফোন দিয়ে না পেয়ে কপালের রক্তার ফুলে উঠেছে। এই মেয়ে এরকম কেন? ব্যক্তিটি আর কেউ না, নুহাস ছিল। নুহাস ফারিয়াকে ফোন দিয়ে এত উদ্ভট বিহেভিয়ার পেল, দীর্ঘশ্বাস ফেলে বালিশে মুখ গুজলো নাক ফুলিয়ে। সকালবেলা সবাই ডাইনিং এ বসে খাচ্ছে, মোহও খাচ্ছে। চুল ভেজার কারণে মোহর মাথায় ঘুমটা দিয়েছে, চুলের আগা দিয়ে টপ টপ পানি পড়ছে। ফারিস এক নজর স্নিগ্ধ চোখে তাকালো আর ভাবলো কখনো কোনোদিন ভুল করে হলেও যেন সে তার মোহকে কষ্ট না দেয়। সবার খাওয়া শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ফারিস মোহকে একবার ডেকে গেল যে তার উপরে তার দরকার। মোহ কাজ শেষে উপরে গেলে ফারিস ঝড়ের গতিতে মোহকে নিজের সাথে চেপে ধরল। মোহ ভেবাচাকা খেয়ে গেছে, কি হলো এমন? কখন ডাকছি, কখন আসছো? ফারিস মোহর মুখের কাছে ফু দিয়ে কথাগুলো বলল। ফু পড়ায় মুখে মোহ একটু দেবে গেল। কাপা কাপা ভয়েসে বলল, 5 মিনিট তো লেট হয়েছে, নিচের কাজগুলো গুছাচ্ছিলাম তো এই জন্য।
5 মিনিট, আমি তো 5 সেকেন্ডও দূরে থাকতে চাই না। ফারিস বাচ্চাদের মতো ফেস করে ফারিসের এমন কথার মুখ ভঙ্গিমা দেখে মোহু ফিক করে হেসে দিল। এই সুযোগে ফারিস তার পরীর ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে দীর্ঘক্ষণ চুমু খেল। আচ্ছা লিসেন, আমি অফিসে যাওয়ার সময় আর বাসায় ফিরে আসলে যেন তোমাকে পাই। যাই কাজ থাকুক, আগে আমি হব তোমার কাছে প্রথম। ফারিস মোহর হাত ধরে বলল। মোহ মাথা নেড়ে সম্মতি জানালো। মোহর কপালে ভালোবাসার পরশ দিয়ে ফারিস অফিসের উদ্দেশ্যে রওনা দিল নিজের বাবাকে নিয়ে। ফারিহা তার মায়ের সাথে বেরিয়ে গেল। এপ্রিল হাসপাতালে যাওয়ার পথে ফারিয়াকে নামিয়ে দিবে। মোহ বাড়িতে একা থাকবে, এই জন্য কাজের মেয়ে ঝুমাকে মোহর সাথে সর্বক্ষণ থাকার জন্য কড়া আদেশ দিয়ে গেছে। মোহর জন্য ফারিস একটা ফোন কিনেছিল, সেটাও দিয়ে গেছে। সে তো কল করবেই মোহকে, কিন্তু মোহর যদি অসুবিধা হয় ফোনে নাম্বার সেভ আছে, কল করতে পারবে। ওয়াইফাই কানেক্টেড করে দিয়েছে। মোহ আর কি করবে বসে বসে? বেবি বস মুভি দেখতে শুরু করলো। ফারিহা ইউনিভার্সিটি যেয়ে তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। তার ফ্রেন্ড তাকে কল করে জানালো যে এত নাম্বার রুমে তার ফ্রেন্ডরা আছে, সে যেন আসে। কিন্তু সে ক্লাসরুমে যেয়ে দেখলো তার ফোনকে মার্ডার করা ব্যক্তি চোখে সানগ্লাস দিয়ে বেঞ্চের উপর উঠে বাঁকা হাসি দিয়ে ফারিহার দিকে তাকাচ্ছে। ফারিহার মেজাজ আরো জ্বালিয়ে দিয়েছে। নুহাসকে কিছু না বলে ফারিহা ঘর থেকে বের হতে যাবে, অমনি ক্লাসরুমের দরজাটা বাইরে থেকে কে যেন লক করে দিল। ফারিহা তো অবাক যে এমন কাজ করার সাহস পায় কিভাবে। নুহাসের দিকে তাকালে সে এখনো ওই ভঙ্গিতে আছে। নুহাসের পরনে গ্যাবার্ডিং অ্যাশ কালার, ক্রিম কালার টি শার্ট, সামনে 2টা বোতাম খোলা, চোখে সানগ্লাস, দেখতে যে গিলে খাওয়ার মতো লুক নিয়ে এসেছে সে বুঝাই যাচ্ছে। ফারিহার রাগে চোখে নুহাসের দিকে তাকিয়ে ফোন বের করে কাউকে কল করতে গেলে নুহাস তার আগে বেঞ্চ থেকে লাফ দিয়ে এসে ফারিহার ফোনটা নিয়ে নিল। ফারিহার বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেছে। এটা কি ধরনের ম্যানাস? একটা ফোন ভেঙে দিয়ে কলিজাতে আপনার ঠান্ডা পড়ে নাই? চোখ মুখ শক্ত করে বলল ফারিহা। রাতের যে বিহেভিয়ার করেছিল ওইটা কোন ধরনের ম্যানার্স? নুহাস বাঁকাভাবে বলল। রাতে কমন সেন্স বিহীন ব্যাককল বেয়াদব অভদ্র আমার ফোনের খুনি, স্পেশালি দ্যাট মিন ইউর মিস্টার ব্লুটুথ ফোন দিয়েছিলেন। ফারিহার রাগে চোখে কথাগুলো বলল। ফারিহার এমন গালি শুনে নুহাস ব্যাবাচাকা খেয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল যে সব বাদ দিয়ে ফোনের খুনি বানিয়ে দিল। তার প্রেমে যে আমি খুন হয়ে ঝুলে আছি, তার কাছে এটাকে এই টিকটমে দেখে না। চুপ, বেশি কথা বলো। এখন তো জেনেছো আমি ফোন দিয়েছি, এখন থেকে যখন ফোন দিব তুমি রিসিভ করবা, ওকে? নুহাস ফারিহার চোখে চোখ রেখে মুখের উপর কথাগুলো বলল 1 ইঞ্চি দূরত্ব রেখে। ফারিহা নুহাসের বুকে ধাক্কা দিল। নুহাস একটু দূরে ছিটকে পড়ল, সামনে নিল। আগুন চোখে তাকাচ্ছে তার দিকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি, একদম জানে মেরে ফেলবো আমার ধারে কাছে ঘেসলে। ফারিহা রেগে বলল। নুহাসের ফারিহার কথা শুনে তার মায়ের কথা মনে পড়ল। সে যদি কাঁচা মরিচ হয় তার বউ হবে শুকনা মরিচ, জলাটা একই। নুহাস বাঁকা হেসে ফারিহার দিকে তাকালো। প্রমিস ইউ ধানি লঙ্কা, আমি এখন যা করব এরপর থেকে আমার তোমার কাছে আসার প্রয়োজন পড়বে না, বরং তুমি এই কাছে আসাটা নিয়ে আজকের পর থেকে ভাববে। নুহাস কথাটা বলে ধপাধপ পা ফেলে ফারিহাকে দেয়ালের সাথে আটকে তার কাঁধ থেকে ব্যাগ ফেলে দিল। এরকম ঘটনার শিকার ফারিহা প্রথমবার কোনো কিছু বুঝে ওঠার আগেই নুহাস তার ঠোঁট দিয়ে ফারিহার ঠোঁটকে চেপে ধরল। ফারিহা মনে হচ্ছে পা দুটো আর জমিনে নেই, শূন্য লাগছে নিজের ভারসাম্য। এদিকে নুহাস মনের তৃপ্তি মেটাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা থেমে যাক। 20 মিনিট ওভার, কিন্তু নুহাসের থামার কোনো লক্ষণ নেই। এদিকে ফারিহা মনে হচ্ছে নেতিয়ে পড়বে। হাত দুটো বাঁধা তার হাতের সাথে, চোখের কোণা দিয়ে হালকা পানি চিকচিক করছে। নুহাস যখন ছাড়লো ফারিহাকে, সে মেঝেতে পড়ার আগে নুহাস তার বুকের মধ্যে আবদ্ধ করে নিল। এদিকে ফারিস অফিসে এসে ঘন্টায় 4 বার ফোন করা হয়ে গেল মোহকে। মোহ এরকম অনুভূতির কি নাম দিবে বুঝেও পায় না। ফারিসের এমন কর্মকাণ্ড মনে হচ্ছে এক অতল সমুদ্রে তাকে ডুবিয়ে দিচ্ছে। এরপর থেকে আমাকে তোমার থেকে দূরে সরানোর আগে চিন্তা করবা। আমার সিলমোহর লাগালাম তোমার অষ্টদয়। নুহাস ফারিহার গাড়ে মুখ গুজে বলল। এদিকে ফারিহা যতবার ওঠার চেষ্টা করছে নুহাস চেপে ধরে বসে আছে। ওঠার শক্তি নেই, কিন্তু এদিকে তার ছাড়ার নামগন্ধ নেই। একবার উঠতে দে, তো সিলমোহরের যদি 12টা না বাজায় আর তোরেও দেখিস, এ ফারিহার নাম নয় আমার। ফারিহা মনে মনে বলছে, আমার 12টা বাজার কথা ভাবলে তোমার যে আমি 24টা বাজাবো বা বাজাচ্ছি মাথায় রাখবা। নুহাস বাঁকা হেসে ফারিহার থুতনিতে কামড় দিল। আউচ! ফারিহা বলে থুতনিতে হাত দিল, সেই সাথে ভ্যাবাচাকা খেয়ে গেল নুহাসের কথা শুনে। বাড়িতে কেউ আসার আগে ফারিস বাড়িতে চলে আসে। ঘরে এসে দেখে মোহ বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়ে চেড়ে দেখছে। ফারিস পা টিপে টিপে কোনো আওয়াজ ছাড়াই মোহর কাছে যেয়ে মোহকে পিছন থেকে ধরে ঘাড়ে মুখ ডুবালো। মোহ এক প্রকার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিল। ফারিস তখনই মুখ চেপে ধরল।
হুশ, ইটস মি বেবি। ফারিস ঘাড়ে মুখ রেখে বলল। মোহর বুকের ভিতর এখনো ঢিপ ঢিপ করছে, শ্বাস উঠানামা করছে। এইভাবে শ্বাস নিলে লোকে কি ভাববে বউ? হা হা হা। ফারিস কেমন শয়তানি হাসি দিয়ে বলল। ফারিসের এমন কথায় মোহর সারা মুখ জুড়ে লজ্জায় লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম এইভাবে ধরাতে। মোহ বলল। ফারিস মোহকে সামনের দিকে ঘুরিয়ে কোমরটাকে শক্ত করে চেপে ধরল, গলায় একটা কামড় দিল, তবে ফিল করার মতো। কারো সাহস আছে? কেউ চোখ তুলে তাকাক না কেন, একদম জ্যান্ত পুঁতে ফেলবো। মোহর গলাতে মুখ রেখে বলল। ফ্রেশ হয়ে নেন, কি খাবেন বলুন? মোহ ফারিসের এমন কাজে পানি পানি হয়ে কথাগুলো বলল। এই যে তোমাকেই। ফারিস কথাগুলো বলে মোহর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মোহ আবেশে চোখ বন্ধ করে ফারিসের ঘাড় খামচে ধরল। ইউনিভার্সিটি ক্লাসরুম। নুহার যখন ফারিয়াকে দাঁড় করালো বসা থেকে, তখন ফারিয়ার মুখ নিচু ছিল। মুখ তার অসম্ভব লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না সে। এমন লাল হও কেন? আমি কিন্তু স্ট্রবেরির ফ্যান, খেয়ে ফেলবো তোমাকে ওটা ভেবে। নুহাস শয়তানি হাসি দিয়ে বলল। ফারিয়া এতক্ষণ কন্ট্রোল করতে না পেরে নুহাসের পায়ের উপর নিজের পা দিয়ে সর্বশক্তি দিয়ে অনেক জোরে পাড়া দিল। আউচ বলে নুহাস পা ধরে বসলো। চুমু খাওয়ার স্বাদ একদম মিটিয়ে দিব অভদ্রলোক। ফারিয়া দাঁতে দাঁত চেপে বলল। ততক্ষণে দরজা খুলে যাওয়াতে ধপাধপ পা ফেলে চলে গেল সে। ভাঙবে তবু মচকাবে না। নুহাস পা ধরে বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলল। ফারিয়া সোজা বাড়ি এসে গেছে। ভার্সিটিতেও তার মন টিকছে না, কান্নারা দলা পাকিয়ে আসছে। কিন্তু যখনই নুহাসের স্পর্শ মনে করছে, তখনই কেমন অদ্ভুত শিহরণ জাগছে তার মনে। সুখের নাকি দুঃখের বুঝছে না। চুমুর কথা মনে করতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ফারিয়া বাড়িতে এসে ব্যাগ বেডে ফেলে সোজা ওয়াশরুমে যেয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিগুলো সারা শরীর বেয়ে পড়ছে তার। পানি দিয়ে ঠোঁট ঘষলে হাত থেমে যাচ্ছে এরকম কেন? নুহাসের চেহারা চোখ বন্ধ করলে ভেসে আসছে। ফারিয়া ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলল, আই ডোন্ট কেয়ার, ফল ইন উইথ হিম। রাতের বেলা সোফায় বসে আছে সবাই। সবাই প্ল্যান করতেছে যেহেতু বিয়ে হয়ে গেছে, একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া উচিত। প্রেস মিডিয়া তাদের পলিটিশিয়ান প্লাস বিজনেস পার্টনারদের জানানো উচিত। মোহ এদিকে ভয় পাচ্ছে যে ডিভোর্সে ছিল সে, এতে তাদের সম্মানে ব্যাঘাত না ঘটে। যা চিন্তা করছো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, ওই সৎ মায়ের দেয়া থার্ড ক্লাস পাস না। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, কারণ সে এতক্ষণ খেয়াল করছিল মোহর মুখের আকৃতি। সবাই বুঝতে পারলো যে ফারিস কি বুঝিয়েছে। তোকে বলেছিলাম না এইসব নিয়ে না ভাবতে? তুই আমার মেয়ে, ফার্স্ট বংশ, তোর পরিচয়, আর কিছু ভাবা লাগবে না তোর। সুলেমান বলল। সুলেমানের এমন বিহেভিয়ারে এভিল আর ফারিহা প্রশান্তির হাসি দিল। তার বাবা গম্ভীর হলেও অনেক বেশি ভালোবাসে তাদের, আর মোহ যে তার মনে জায়গা করে নিয়েছে এটাও অজানা নয়। তাদের রিসেপশনের ডেট ঠিক হলো 2 দিন পর। এই 2 দিনে সবাইকে দাওয়াত দেওয়া, সব ডেকোরেশন করা, গ্রিটিংকে জানানো, সব করতে হবে। ফারিয়া ভার্সিটির কথা ভুলে গেল যে কি হয়েছিল। ফ্রেন্ডদের দাওয়াত দিতে বিজি হয়ে গেল। ফারিয়া রুমে এসে আগে সিম খুলে ফেলেছিল যেন নুহাস কল না দেয়। ওয়াইফাই তো আছেই, সমস্যা হবে না। এভরিল আর ফারিহা মিলে আগে থেকে মোহর জন্য লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিল, আর ফারিসের জন্য স্যুট, ওটা অর্ডার প্লেস করতে বলতে গেল। এদিকে নুহাস ফারিয়াকে যতবার কল দিচ্ছে অফ পাচ্ছে। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হবে। লাস্ট টাইম যখন দেখলো একই কেস, রাগে তার ফোন ছুঁড়ে ভেঙে ফেললো। যা করলে ঠিক করো নাই, তোমাকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস ফারিহা। নুহাস চিৎকার করে বলল। 2 দিন পর পুরা ফার্স্ট ম্যানশন ঝলমল করছে ডেকোরেশনে। হরেক রকমের কাজ মানুষ করছে, সবাই কত ব্যস্ত। সুলেমান এদিক সেদিক ছোটাছুটি করছে। তার মেয়ের বিয়ে বলে কথা। রিসেপশনে না হয় ফারিসের বাবা হবে, এখন মোহর বাবা সে। সকাল থেকে ফারিসের মোহর সাথে দেখা মানা। কারণ জানতে চাইলে তাকে জানানো হয় যে কনেকে হালকা একটু হলুদ ছাপে, তাই রিসেপশন ছাড়া দেখা পাবে না তার। হোয়াট দা? ফারিস অবাক হয়ে বলেছিল। রাগে গিজগিজ করতে করতে ফারিস ঘরে চলে গিয়েছে তখন। এদিকে মোহকে এত সুন্দর করে হলুদ শাড়ি পুরাই বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছে এপ্রিল। নিজেও পরেছে আর ফারিহাকেও পরিয়ে দিয়েছে। মোহর চুলে হালকা গাজরা দিয়ে খোপা, লাল লিপস্টিক, 2 হাত ভর্তি হলুদ আর লাল চুইতে ভরা, 2 পায়ে পায়েল পরিয়ে দিয়েছে। গলায় হালকা নেকলেস ডায়মন্ডের। নতুন নথ পরিয়ে দিয়েছে এপ্রিল। যেভাবে একটা পুতুলকে সাজানো হয়, মোহকেও তাই সাজিয়েছে এপ্রিল। সাজানোর শেষে এপ্রিল নিজের চোখের কাজল থেকে একটু কাজল নিয়ে মোহর ঘাড়ে দিল, যেন নজর না লাগে। এদিকে ফারিহাকে সেম ওয়েতে শাড়ি পরিয়ে দিয়েছে এপ্রিল। দেখতে তাকে আরেকটা পুতুল লাগছে। তারা দুজন সেম শাড়ি, শুধু কালার আলাদা। এপ্রিলও তাই 3 মা মেয়েকে শোপিসের পুতুল লাগছে। ফারিহা চোখ নিচু করে একটা স্টাইলিশ ছবি তুলল। ছবিটা মাত্র ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার দিল। সব ছেলেরা এমনিতে তার উপর ক্রাশ খায়। এইটা দেখে আরো সবাই উড়াধুরা কমেন্ট আর মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে।
নুহা সেদিকে নিউজ ফিড স্ক্রল করতে যাবে, অমনিতে ফারিহার ছবি দেখলো একটা ছেলের কভারে, ক্যাপশনে লেখা লেডি ক্রাশ। নুহাস তাৎক্ষণিকভাবে ফারিহার ওয়ালে গেল, দেখলো কিছুক্ষণ আগে ছবি দিয়েছে। এমন ছবি দেখে নুহাসের মন গলে গেল। ওই ক্যাপশন দেখে মাথার রক্ত আবার গরম হয়ে গেল। শোয়া থেকে উঠে বসে গেল সে, হাত দিয়ে চুল মুঠো করে নিজেকে শান্ত করছে। এমনিতেই 2 দিন ধরে ফোন বন্ধ, বাড়ির সামনে যেও দেখা নাই, তারপর এমন ছবি দিয়ে ক্রাশকে ছেলে মানুষকে মারার প্ল্যান। রাগে যে তার কত ডিগ্রিতে উঠেছে। সারপ্রাইজ পাবে খুব শীঘ্রই। নুহাস বাঁকা হাসি দিয়ে রক্তিম চোখ দিয়ে ফারিহার ছবির দিকে তাকিয়ে আছে, যা নুহাসের ফোনে আছে। মোহকে মাদুর পেতে গার্ডেনে বসিয়ে রেখেছে এভরিল, তার পাশে ফারিহা বসে আছে। সে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ব্যস্ত। আশেপাশে অনেক মেয়েরাও তাই তুলছে। মোহ নার্ভাস ভাবে আছে। ডোন্ট গেটিং নার্ভাস বেবি। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিল। ফারিসকে দেখতে দিবে না কেউই মোহর চেহারা। বেচারা ঘরে বসে বসে নাক ফুলিয়ে আছে। গায়ে হলুদ লাগানো শেষে মোহ একটু হলুদ নিজের হাতের মুঠোতে নিল। গোসল করাতে হবে মোহকে, এই জন্য সবাই তাকে উপরে নিয়ে যাচ্ছে। ফারিহা মোহকে ঘরে রেখে নিজের ঘরে গেল ফ্রেশ হতে। এদিকে মোহ ফারিহা যাওয়াতে হাফ ছেড়ে বাঁচলো মনে হচ্ছে। সে পা টিপে টিপে ফারিসের ঘরে গেল। ফারিসের ঘরে যেয়ে দেখলো ফারিস নাক ফুলে উদাম গায়ে হাফ প্যান্ট পরে ডাম্বল উঠানামা করছে। বুকে তার বিন্দু বিন্দু ঘাম। এরকম ভাবে দেখে মোহর ভিতরটা একটু ধূপ করে উঠলো। নিজেকে সামনে নিয়ে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো সে। ফারিস চোখ তুলে যখন দেখলো মোহকে, বিশাল রকমের ধাক্কা খেলো। হলুদ শাড়িতে গালে হলুদ ছোঁয়ানো আছে, দেখেই তাকে আবেদনময়ী লাগছে। হালকা একটু ঢুক গেল। ফারিস দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে ধীর পায়ে মোহর দিকে এগোচ্ছে সে। ফারিসের এমন একটু একটু করে কাছে আসা মোহর ধূপ পোকানের পরিমাণটা আরো বাড়িয়ে দিচ্ছে। ফারিস সামনে এসে মোহর ঘাড়ে নাক ডুবালো। মোহ নিজে যা করতে এসেছে তা ভুলে গেছে, শিউরে উঠলো ফারিসের এমন আচরণে। এইভাবে পাগল করলে পাগলকে সামলাতে পারবে তো? ফারিস কেমন ঘোর লাগা কণ্ঠে বলে উঠলো। এমন কথা শুনে মোহ আরো মনে হচ্ছে নেতিয়ে পড়লো। কাপা কাপা হাতে মোহর হাতে থাকা হলুদ ফারিসের দাড়ি ভর্তি গালে ছুঁয়ে দিল। গালে ঠান্ডা কিছু পড়াতে ফারিস ভ্রু কুঁচকে ফেললো। সামনে আয়না থাকার ফলে সে দেখতে পেল তার বউ তাকে হলুদের ছোঁয়া দিয়েছে। মুচকে হাসি দিল সে। এদিকে মোহ হলুদ লাগিয়ে মাথা নিচু করেছে লজ্জায়। আয়নাতে মোহর পিঠ দেখা যাচ্ছে, যা লাল ফিতা দিয়ে আবদ্ধ। ফারিস নিজের গালে থাকা হলুদ একটু হাতে নিয়ে মোহর পিঠে একটু ছোঁয়ালো, তারপর পেটে শাড়ি সরিয়ে সেখানেও ছোঁয়ালো, অবশেষে 2 গালে ছোঁয়ালো। এরকম ছোঁয়াতে মোহ বারবার শিউরে উঠছে। তুমি ছোঁয়ালে আমি কি করে নিজেকে কন্ট্রোল করে থাকি বলো? ফারিস মোহর ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল। মোহ লজ্জায় ফারিসের উদাম বুকে মুখ লুকালো। ফারিসও আবেশে তাকে জড়িয়ে ধরল। সন্ধ্যাবেলা জাঁকজমক হয়েছে চারিদিক ফাজ বংশের বাড়ি। নানান লোক আসছে বিভিন্ন দিক থেকে, সব হাই ক্লাস ফ্যামিলি থেকে লোক এসেছে। সুলেমান আর এভরিল আজ সেইভাবে ওয়েলকাম করছে। রাজা আর রানীর থেকে কোনো অংশে কম লাগছে না তাদের। এদিকে ফারিহা আর মোহ পার্লারে গেছে, এখনো আসেনি। ফারিস ব্ল্যাক আর নেভি ব্লু মিক্স কালারের স্যুট পরে আছে, হাতের ঘড়ি ঠিক করতে করতে আসছে। মেয়ে মানুষের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে। উফ বলে একে অপরের গায়ে তারা লুটিয়ে পড়ল। মা, ওরা এখনো আসেনি? ফারিস মোহকে দেখতে না পেয়ে নাকি ফুলিয়ে বলল, হ্যাভ সাম পার্সন মাই সান। মেয়ে মানুষের সাজে একটু সময় লাগে, তার উপর তুই নতুন জীবনে পা দিচ্ছিস, একটু তো নিজেকে তৈরি করতে সময় লাগবে, তাই না? এভরিল হাত দিয়ে হালকা ফারিসের চুল ঠিক করে দিয়ে বলল হেসে। সুলেমান এগিয়ে আসলো ছেলের দিকে। ছেলের টাইটা মিছে মিছে ঠিক করে দিল। লাগছে একদম সোলেমানের পুত্র। এভরিল ভ্রু কুচকালে সুলেমান ভরকে যেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের পুত্র। এভরিল মুখ সাইড করে ফিক করে হেসে দিল। আধা ঘন্টা পর গাড়ি এসে থামলো ফাজ ম্যানশনের সামনে। সেখান থেকে নামছে কালো লেহেঙ্গাতে ফাজের ছোট রাজকন্যা ফারিহা। এরকম সাজে ফারিহাকে একদম পরিমতো লাগছে। নিচের ভারী লেহেঙ্গা ধরে নামছে। কোনো মতে নেমে আরেকটা গেট খুললো ফারিহা। সেখান থেকে জাঁকজমক করা হাই হিল পরে নামছে লাল ভারী লেহেঙ্গাতে মোহ। মোহর নামা দেখে ফারিস দ্রুত পদে যেয়ে দেখলো মোহকে দেখে তার হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে ডোল বাজছে। হাত বাড়িয়ে মোহকে নামালো। মোহকে দেখে সবাই এত প্রশংসা শুরু করলো যে মনে হচ্ছে আকাশ থেকে লাল টুকটুকে পরি নেমে এসেছে। ফারিস স্টেজে নিয়ে গেল মোহকে, ওকে বসিয়ে দিয়ে নিজেও বসলো। মোহর উপর থেকে ফারিসের নজর মনে হচ্ছে সরছেই না। নিজেকে কেমনই লাগছে মোহর। তার উপর ফারিসের চাহনি তাকে আরো লজ্জায় ফেলছে। কিন্তু ফারিসের কাছে মোহরের রূপ একদম ভিন্ন লাগছে। চোখের ক্লান্তি মিটবে না এত দেখলো। এদিকে ফারিহা লেহেঙ্গা সামলাতে সামলাতে এগোচ্ছে ড্রিঙ্কসের কাছে। গলাটা শুকিয়ে গেছে, তাই কোক খাওয়ার জন্য যাচ্ছে। ফারিহা হাঁটতে হাঁটতে স্যান্ডেলে বেঁধে পড়বে, ওই মুহূর্তে কেউ যেন তার কোমরটাকে অনেকটা শক্ত করে ধরে আছে। ফারিহা চোখ বন্ধ করে ফেলেছে। চোখ যখন খুললো, সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার কয়েকটা হার্টবিট মিস হলেও ভয় পেয়েছে দ্বিগুণ রূপে।
মিস্টার ব্লুটুথ। ফারিয়া অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। ফারিহা নুহাসের বুকের উপরেই পড়েছে। ব্ল্যাক স্যুটে নুহাসকে এত বেশি সুন্দর লাগছে যে এই প্রথম ফারিয়ার কোনো ছেলেকে মনে ধরল, কিন্তু সে ভয় পেয়েছে নুহাসের রক্তিম চাহনি দেখে। নুহাস ফারিয়ার কোমরে অনেক জোরে চাপ দিয়ে কিছুটা আঁচড় কেটে দিল নখ দিয়ে। আউচ! ফারিয়া বলে উঠলে নুহাস তাকে দাঁড় করিয়ে কানে মুখ নিয়ে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট বেবি। রিসেপশনে সবাই উপস্থিত থাকলেও ফারিসের ফুফু আসেননি। এই নিয়ে যদিও তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদের মধ্যে যে আত্মীয়রা উপস্থিত আছে তাদের মাঝে কানাঘুষা চলছে ইতিমধ্যে। ফারিসের মুহর বিভিন্ন স্টাইলে ছবি তুলছে ফটোগ্রাফার। মুহ তো পারছে না, ফারিস তাকে ধরে ধরে শিখাচ্ছে। সবার নজর ওই কাপলদের দিকে। এদিকে ফারিহা কোমরের জলনে নুহাসকে মনে মনে 100টা গালি দিল, কিন্তু নুহাসের হ্যান্ডসাম লুক মনে পড়তেই ফারিহা কেমন যেন হারিয়ে যাচ্ছে। ফারিহা নিজের লেহেঙ্গাটা তুলে মেইন পয়েন্টের দিকে গেল। সেখানে দেখলো নুহাসকে ঘিরে অনেক মেয়েরা কথা বলছে, অনেকে গিলেও খাবে এমন বিহেভিয়ার করছে। নুহাস একবার ফারিহার দিকে তাকিয়েও মুখ ঘুরিয়ে নিল। এতে ফারিহা আরো মনে হচ্ছে জ্বলে উঠল। মেজাজ তার সপ্তমে উঠে গেল। সে ওখান থেকে সরে গিয়ে নিজের বাবা মায়ের কাছে গেল। ফারিহা তার বাবা মায়ের কাছে গিয়ে জানতে পারলো নুহাস তার বাবার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে। এই জন্য সে ভাবলো পার্টিতে ইনভিটেশন পেয়েছে। ফারিহাকে নুহাসের মায়ের অনেক পছন্দ হয়েছে। মোহকে দেখে বলে উঠেছে, কি মাসুম! ড্রিমলাইটের আলো জ্বলে উঠল। সবাই মেইন পয়েন্টে নিজেদের পার্টনারের সাথে হাজির হলো। মোহ লেহেঙ্গা নিয়ে যেতে পারবে না দেখে ফারিস সবার সামনে কোলে তুলে নিয়ে গেল। মোহ তো লজ্জায় পারে না, মাটি ফাঁক করে সে ঢুকে যায়। ডান্স ফ্লোরে এসে মোহকে নামালো। মোহর কোমর ধরে কাছে টানলো ফারিস। এদিকে মিউজিক অন হয়ে গেছে। তেরে দিল কো মেরে দিল কি জরুরত হে, মেরে দিল কো তেরে দিল কি জরুরত হে। এদিকে নুহাস ফারিয়ার সামনে অন্য মেয়েকে নিয়ে ডান্স ফ্লোরে নেচে উঠছে। মেয়েটা পারে না, নুহাসের বুকের উপর উঠে যায়। নুহাসও তাল মিলিয়ে নাচে। এদিকে ফারিহার গায়ে মনে হচ্ছে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে। রাগে তার গা রিরি করছে। চুমু খাইলি আমাকে, কোমর ছিললি আমার, আর নাচ করছিস এই ঢঙ্গির সাথে। আবার আমার সম্পত্তি, ভালোবাসা, বিভিন্ন কিছু যাচাই করিস। ফারিহা মনে মনে বলছে। ফারিহা দেখলো তার একটা কাজিন বসে আছে চেয়ারে। সে সেখানে যেয়ে ওর হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যেয়ে ওর হাত কোমরে রেখে ডান্স শুরু করলো। বেচারা কাজিন ভেবাচাকা খেয়ে গেছে, কারণ সে জানে ফারিহা কাউকে ঘেঁষতে দেয় না কাছে। আজ কেন? পরিস্থিতির জন্য তালে তাল মিলিয়ে নাচলো সেও। নুহাস ফারিহার এমন কর্মকাণ্ডে এত বেশি রেগে গেছে যে সে ডান্স ফ্লোরে ছেড়ে বারে বসে ড্রিঙ্কস করছে। যত বেশি খাচ্ছে তত বেশি তার রাগ উঠছে। ফারিহার দিকে রেগে এগোতে যাবে, তার আগেই ফারিহা নিজের কি একটা আনতে নিজের রুমের দিকে যাচ্ছে। নুহাস এই সুযোগের অপেক্ষায় ছিল। সেও ফারিহার পিছু নিল। ফারিহা ঘরে একটা গিফট নিতে আসছিল। পিছু ফিরে দেখলো নুহাস দরজা লাগালো। ফারিহা ভরকে গেছে, প্লাস ভয় পেয়ে গেছে। হাতে থাকা গিফট বক্সটাও পড়ে গেছে। নুহাস এগোচ্ছে, ফারিহা পিছুচ্ছে। একসময় ফারিহা দেয়ালে চেপে গেল। নুহাস নিজের মুখ ফারিহার কানের কাছে নিয়ে গেল। এই ব্ল্যাক ড্রেসে তোমাকে অনেক আবেদনময়ী লাগছে জানো। নুহাস কেমন করে যেন বলল। ফারিহার কান গরম হয়ে গেছে নুহাসের এমন কিছু দেখে। সে সরাতে চাইলে নুহাস আরো এগিয়ে এসে ফারিহার উপর ভর ছাড়ে। বলেছিলাম পানিশমেন্ট আছে, তারপরেও অন্য ছেলের হাত নিজের কোমরে রাখতে দিয়েছো। নুহাস কথাটা বলে ফারিহার কোমরটা চেপে ধরলো অনেক শক্ত করে। ফারিহা ব্যথা পেল, আওয়াজ করলো না। নিজের যে কোমর টুলাইয়া নাড়ছিলি তখন? ফারিহা রেগে বলল, ও বেবি, জেলাসি। নুহাস বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, ইন ইউর ড্রিমস। ফারিয়া কথাটা বলল, নিজেও জানে নুহাসের কাজের জন্য সে রেগে তার কাজিনকে নিয়ে নাচ করেছিল। সো রেডি? নুহাস ফারিয়াকে বলে। ফারিয়া চোখ তুলে তাকালে নুহাস ফারিয়ার ঠোঁট নিজের ঠোঁটে আবদ্ধ করে নিল। ফারিয়ার চোখ বড় বড় হয়ে গেল, বুক ঢিপ ঢিপ করছে খুব জোরে। বেসামাল লাগছে কেন? তার হাতটা কখন যে নুহাসের ঘাড়ে চলে গিয়েছে সে নিজেও জানে না, কিন্তু আচমকা নুহাস ফারিয়াকে ছেড়ে দিল। ফারিয়া নিজেও অবাক, সে কি করছিল আর নুহাসের এমন রূপে। তোমার কাছ থেকে আজ এখন বরং এই মুহূর্ত থেকে সবকিছু ত্যাগ করলাম। তোমাকে বিরক্ত করা তো দূরের কথা, তোমার চেহারাও এই নুহাস চৌধুরী কোনোদিন দেখবে না। নুহাস কথাটা বলে ঘটঘটে বেরিয়ে গেল। এদিকে ফারিয়া মেঝেতে ধপ করে বসে পড়ল। তার যেন বুক ফেটে কান্না আসছে। কেন? নুহাসের কথাগুলো তার বুকে তীরের মতো বিচ্ছে। কি আছে এর পরিণতি? এদিকে রিহান এসেছে মোহর কাছে। রিহানকে দেখতে পেয়ে মোহর খুশি দেখে কে। মোহর এমন খুশি দেখে ফারিসও অনেক খুশি। রিহান এসে জানালো ফারিস তাকে নিয়ে এসেছে। তারপরে পিচ্ছি মানুষের পিচ্ছি সুর। রিহান এসে কত কথা বলল। তার নাকি ফারিসকে অনেক পছন্দ হয়েছে। তারা দুজন বেস্ট ব্রো হয়ে গেছে। রিহানের সব খরচ ফারিস নিয়েছে, ভালো স্কুলে অ্যাডমিট করেছে, নিউ ইউনিফর্ম, ফিস সব দিয়েছে। সেলেনা বেগম আর মোহর বাবা মাফ চাইলেও ফারিস করে নাই। সে তাদেরকে তার বাড়ির ত্রিসীমানায় আসতে না করেছে, কারণ ওনারা মোহর সাথে যেটা করেছে ফাঁসিতে ঝুলালেও কম হবে।
শুধুমাত্র মোহর কথাতে কিছু করলো না। দুই ভাই বোন মিলে সেই গল্প করছে। রিহান আজ থাকবে তাদের বাড়িতে। রিসেপশন শেষ হলো। বাসর রাতে নতুনভাবে সাজিয়েছে তাদের ঘর। মোহ বেডের মাঝে বসে আছে। ফারিস এসে আগে কোলে তুলে নিল। মোহ ফারিসের গলা জড়িয়ে ধরলো। মোহকে নামিয়ে ফারিস একটা একটা করে গয়না খুললো, চুমু দিচ্ছে সারা শরীরে। ওয়াদা করো সারা জীবন পাশে থাকবে তো? ফারিস ঘোর লাগা কণ্ঠে বলল। মোহ ইশারায় সম্মতি দিল। শুরু হলো তাদের ভালোবাসাময় রাত। সেদিনের পর নুহাসের সামনে আসতো না ফারিয়ার। ফারিয়া যখন মনে হতে লাগলো হ্যাঁ সে নুহাসকে ভালোবেসে ফেলেছে, তখন কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু তার আগেই নুহাস তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। অফিসে ফারিয়া গেছে, সেখান পর্যন্ত অপমান হয়ে ফিরে এসেছে। কি হবে এদের পরিণতি এখন? 3 মাস পর ফারিয়া বেডের সাথে হেলান দিয়ে বারবার চোখ মুছে। আজও নুহাস তাকে ভীষণভাবে অপমান করেছে। এই 3 মাস যাবৎ ফারিয়া নুহাসের অ্যাভয়েড আর ইগনোরেন্স দেখিয়ে গেছে। ফারিয়ার 3টা মাসে এতটা বদলে গেছে, মনে হয় এই ফারিয়া আর আগের ফারিয়া এক নয়। 4 দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে নিজেকে, অনেকটা গুটিয়ে নিয়েছে নিজেকে। যখন সে বুঝলো সে নুহাসকে ছাড়া শূন্য, তখন থেকে নুহাসের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু নুহাস তাকে অপমান ছাড়া কিছু করেনি। ফারিয়া নিজের বাবা মাকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু তারা ধরতে পারে তাদের মেয়ের কিছু হয়েছে। অনেকবার তারা জানতে চেয়েও হেসে উড়িয়ে দিয়েছে সে। এই নকল হাসির পিছনে যে একদলা পাথরের ভারী কষ্ট বোঝা টানছে সে জানে। নুহাসের অফিস অব্দি সে যে অপমান হয়ে ফিরে এসেছে, আর সইছে না। নিজেকে প্রমিস করেছে আর সে তার পিছু নিবে না, বাংলাদেশ ছেড়ে দিবে। আর সেও তো নুহাসকে কত হ্যারাসমেন্ট করেছে। আজ যখন ভালোবাসা বুঝলো সে পাত্তা দিচ্ছে না। তাই ফারিয়া নিজের বাবা মাকে জানিয়েছে যে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে তার। এখানে আর থাকবে না, বাকি পড়াশোনা বাইরে করবে, সেটেলও ওখানে হবে। তার অবাক হলো ফারিহার এমন ডিসিশনে। তারপরও সায় দিয়ে ব্যবস্থা করে ফেললো বাইরে যাওয়ার। ইদানিং ফারিস খুব টেনশন আছে। 1, ফারিহার এমন পরিবর্তন। 2, মোহর শরীর ভালো না, বমি করে খুব, মাথা ঘুরায় তার, কিছু খেতে পারে না, সব কেমন হয়ে গেছে মনে হচ্ছে। মোহ চোখে পানি নিয়ে, মুখে এক চিলতে হাসি নিয়ে প্রেগনেন্সির কিট প্লাস হাসপাতাল থেকে আনার রিপোর্ট ধরে আছে। রেজাল্ট পজিটিভ তার। হ্যাঁ, সে প্রেগনেন্ট। খুশিতে তার বুক ভরে আছে। চটজলদি নিচে যেয়ে এভরিলকে জানালে এভরিল জোরে ডেকে বাড়ির সবাইকে জড়ো করলো। ফারিয়া শুনে মনে হচ্ছে খুশিতে নেচে দিবে। অলরেডি মিউজিক অন করে নেচে দিয়েছে। নতুন মেহমান না আসতেই খুশি নিয়ে এলে? এভরিল ফারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ওয়াদা করো, তোমার যা হয়ে থাক না কেন সেই জন্য নিজের এই বিহেভিয়ার চেঞ্জ করো না। আমি আমার এই প্রাণবন্ধ বোনকে অনেক ভালোবাসি। মোহ তার পেটে ফারিয়ার হাত দিয়ে ওয়াদা করে নিল। ফারিয়া খুশিতে চোখ ভর্তি জল নিয়ে মোহকে চাপড়ে ধরলো। মোহকে ওয়াদা করলো নিজেকে আর কষ্ট পেতে দিবে না, সবসময় হাসি খুশি থাকবে। সন্ধ্যাবেলা সুলেমানকে তাড়াতাড়ি জানিয়ে বাড়িতে এনেছে এভরিল। সে তো শুনে স্বর্ণ নিয়ে হাজির হয়েছে। মোহর মাথায় চুমু দিয়ে অনেক দোয়া দিল। তার এত বেশি খুশি লাগছে যে নিজের বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি ডাকলো ডিনারে। ফারিস বাসায় সেই রুমে যখন গেল, তখন দেখলো মোহ কালো শাড়ি পরে চুল খোপা করে আছে। দেখতে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে সে। ফারিসের সব ক্লান্তি মিটে যায় মোহর চেহারা দেখলে। মোহ যখন দেখলো ফারিস এসেছে, সে ধীর পায়ে ফারিসের কাছে এসে তার গলা জড়িয়ে সামনে আনলো। ফারিসও তার কোমর ধরে উঠালো। ইউ আর গোয়িং টু বি ফাদার মিস্টার ফাইজান ফারিস ফাজ। মোহ ফারিসের কানের কাছে মুখ নিয়ে বলল। মোহর কথা কানে গেলেও তার নড়াচড়া নেই। হুট করে মোহকে কোলে তুলে নিয়ে চিৎকার দিল। সবাই উপরে আসলো। এমন কাজ দেখে তারাও হেসে দিল। ভাই ওকে নিচে নামা, জানোস না আমার পুস্কু আসছে। ফারিয়া বিরক্তিকর হয়ে বলল, মা আমি বাবা হব। ফারিস সে বলে আরেক দফা চিৎকার দিল। মোহ তো লজ্জায় মাথা তুলতে পারছে না। রাতের বেলা সোফায় মোহকে বসিয়ে রেখেছে ফারিয়া, আর এটা সেটা দেখাচ্ছে। অনেকদিন পর সে ফোন হাতে নিল। কত শত লাইক ফ্যান বেড়েছে তার। সবাই জানতে চাচ্ছে কোথায় গায়েব হয়ে আছে সে। ফারিহা মোহকে কোনো কাজ করতে দিবে না। সে এখন খালি বসে থেকে খাবে আর ঘুমাবে। এভরিল সবার পছন্দের আইটেম রান্না করতে গিয়েছে। এমন সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো চৌধুরীর পরিবার। ফারিয়া তখনও মোবাইল গুতাতে বিজি। কারো সালামের আওয়াজে চোখ তোলার আগে তার বুক ডিপ ডিপ করছে। দেখলো যখন বুকের উপর দিয়ে হালকা স্রোত বয়ে গেল। হ্যাঁ, সামনে নুহাস দাঁড়িয়ে আছে। ফারিহার চোখে পানি টলমল করছে। কোনো মতে নুহাসের বাবা মাকে সালাম দিয়ে নিজের পেট ব্যথার বাহানা দিয়ে ঘরে চলে গেল। যা ওর পিছে, এত কষ্ট দিয়ে ঘুরাইছস, দেখ তোর কি হাল করে আমার বৌমা। নুহাসের মা ভেঙচি দিয়ে বলল নুহাসকে। মাঝে মধ্যে মনে হয় তুমি ওরই মা। নুহাস ভ্রুকুচকে বলে ফারিয়ার রুমে গেল। ফারিয়া বালিশে মুখ গুজে নিঃশব্দে কান্না করছে। কারো আসার শব্দে চোখ মুছে নিজেকে স্বাভাবিক রেখে বলল, মা আমি পরে খাবো, ঘুম পাচ্ছে, তুমি যাও। আর কাউকে আসতে দিও না আমাকে ডিস্টার্ব করতে। নুহাস দরজা লক করে ফারিয়ার কাছে যে জুতা খুলে
ফারিহার পাশে শুয়ে কোমর ধরল। ফারিহা এমন কাণ্ডে ভয় পেয়ে ঘুরে দেখলে অনেক বড় ঝটকা খায়। নুহাস তাকে জড়িয়ে ধরে আছে। ফাত্রামি করতে আসছেন নাকি টাইম পাস? লিভ মি। ফারিহা নুহাসকে রাগে বলছে, কিন্তু নুহাস কানে না নিয়ে বলল, এতদিন শুধু তোমাকে বোঝালাম ফোন বন্ধ করে আমার কি হাল করেছিলা, এখন তুমি চাইলেও ছাড়বো না, একদম হাত পা ভেঙে রাখবো। নুহাস ফারিহার উপর উঠে বলল, মদনগিরি অন্য কোথাও দেখান, ছাড়েন। ফারিহা আরো জোরে চিল্লে নুহাস বুঝলো এইভাবে হবে না। ফারিহার মুখ ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। প্রথমে হাত পা ছাড়াছাড়ি করলো, একসময় সে নিজেই নুহাসকে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ল। চুমুর প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মাঝে। অনেকক্ষণ পর এক অপরকে ছেড়ে শ্বাস নিচ্ছে জোরে জোরে দুইজনই। ফারিহাকে বুকের মধ্যে ধরেছে নুহাস। আর কষ্ট দিলে জানে মেরে ফেলবো, অনেক বেশি ভালোবাসি। ফারিহা বলেই কাঁদতে লাগলো। চুপ, আর কাঁদতে দিব না। তুমি কি ভেবেছো আমি কষ্ট পাইনি? তোমাকে যতবার ইনসাল্ট করেছি, নিজেকে আঘাত করেছি, তোমার প্রতিটা খোঁজ আমি নিয়েছি। ব্যালকনিতে তুমি দাঁড়িয়ে থাকতে আর কাঁদতে, আর আমি গাড়ি নিয়ে তোমাকে দূর থেকে দেখতাম, শুধু বোঝাতে যে তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো। নুহাস ফারিহার চোখ মুছে দিয়ে বলল, আর এইবার বিয়ে করে নিয়ে যাব। এতক্ষণে মনে হয় আমার মা বিয়ের কথা পাকা করে ফেলেছে, আর শুরু হবে তোমার উপরে আমার ভালোবাসার অত্যাচার। নুহাস ফারিহার গাল টিপে বলল, বাসুর রাতের 12টা যদি না বাজায় তো আমার নাম ফারিস্তা ফারিহা ফাসনা। ফারিহা নুহাসের গলা ধরে বলল, লেগে গেল দুজনের মারামারি। অনেক কষ্টের পর এক হয়েছে, হোক না একটু মধুর মিলন। নিচে আসা মাত্র জানা গেল দুজনের বিয়ে ঠিক। ফারিহাও সম্মতি দিয়েছে। দুই বন্ধু বেয়ানে রূপান্তরিত হলো। পুরো বাড়ি খুশির আমেজে মেতে উঠেছে। সবার ইচ্ছা পূরণ হচ্ছে। মোহকে নিয়ে বুকে শুয়েছে ফারিস। মোহর মাথায় হাত বুলাচ্ছে। আমার জীবনের রংধনু আপনি। মোহ বলল। অমনি ফারিস নিজের চুমু দিয়ে মোহকে তার ভালোবাসার রংধনুতে রাঙিয়ে দিল। সমাপ্ত।